ক্লাসরুমে আমার বান্ধবী বাথরুম গেছে, আমিও পিছু পিছু বাথরুম গেলাম। দ্যাট ইজ কল কনজুগেশন। ঠিক আছে? ঠিক আছে, জি ফর গরু, তাহলে জি ফর ল্যাক্টোগ্লোবিউল, তাহলে কিন্তু এয়ারবেটাকে ল্যাক্টোগ্লোবিউল ম্যাম তো থার্মোরেগুলেশন পড়িয়েছিল, ওটাই হবে না। এই চারটে যদি অপশন থাকে তবে কিন্তু থার্মোরেগুলেশন হবে। সি পাওয়ার জন্য হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্ল্যানিং, কতটা করতে হবে, কইটুকু করতে হবে, কিভাবে ওটাকে এমসিকিউ তে কাজে লাগাতে হবে, তবে কিন্তু এটা গভর্নমেন্ট বা এটা সেন্ট্রাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রেপ্রাইজ নার্সিং ক্লাসেস। আমি তানিয়া ভট্টাচার্য, তোমাদের মেন্টর অ্যান্ড এডুকেটর এই প্ল্যাটফর্মে। তো প্রথমেই বলবো থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার ফার্স্ট ভিডিওতে অনেক অনেক লাইকস, ভিউজ অ্যান্ড কমেন্টস জানিয়েছো অ্যান্ড খুব পজিটিভ ফিডব্যাক পেয়েছি তোমাদের কাছ থেকে, যেটা আমাকে অনেক অনেক আরও মোটিভেট করেছে ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করার জন্যে। তো ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ, বিকজ ওটা আমার ফার্স্ট ক্লাস ছিল অনলাইন প্ল্যাটফর্মে। তোমাদের কারোর সাথে আমার কোনো ইন্টারাকশন নেই, মানে ফার্স্ট আমি কোনো অনলাইন প্ল্যাটফর্মে এসে এরকমভাবে একটা পাবলিকলি এতগুলো স্টুডেন্টসদের পড়াচ্ছি। তো তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে অ্যাকসেপ্ট করেছো, ভিউজ, লাইকস, কমেন্টস দিয়ে অ্যান্ড পজিটিভ ফিডব্যাক দিয়েছো, ওটার জন্য ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার নেক্সট কথায় আসি। তোমাদের অনেক কিছু হোয়াটসঅ্যাপ চ্যানেলে যখন আমি কোশ্চেন পোস্ট করেছিলাম, ডাউটস ছিল, তো সেগুলো আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি রিপ্লাই দিয়েছি অ্যান্ড প্রচুর মেসেজ এসে থেকেছে। তো কারোরটা যদি ওভারলুক করে থেকেছি, আই এম সরি ফর দ্যাট। সবাইকে রিপ্লাই দিয়ে পসিবল হয়ে ওঠে না, বিকজ প্রচুর মেসেজেস আসে। ঠিক আছে? সেখানেও যেগুলো আমার চোখে পড়ে বা যেগুলো আমার মনে হয় প্রচণ্ড ইম্পর্টেন্ট বা মানে কি বলবো ভাইটাল রিপ্লাই দিয়ে আমি কিন্তু সেগুলো দিই। এগুলো ছাড়াও তোমরা টেলিগ্রামে অনেকে আমাকে মেসেজ করেছো যে ম্যাম আপনার ওয়েস্ট বেঙ্গলে 38 র্যাঙ্ক ছিল, এমএসসিতে আপনার 137 র্যাঙ্ক ছিল, সেটা নিয়ে একটা ভিডিও দিন, বুকস নিয়ে, এই নিয়ে ওই নিয়ে। তো আমি ওটা শ্যুট করে নিয়েছি, খুব শীঘ্রই তোমাদের কাছে এই প্ল্যাটফর্মে চলে আসবে। ঠিক আছে? আমি কী কী বুকস পড়তাম, কীভাবে পড়তাম, কী কী বুকস থেকে মানে কমন পেয়েছিলাম, এক্সেট্রা এক্সেট্রা। তো তোমরা এই প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে? অ্যান্ড আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা এনেছি ওটা হচ্ছে, দেখো, যেটা প্রচণ্ড পিওয়াই কিউ, মানে অনেক রিপিটেড যেই পিওয়াই কিউ আসে পেডিয়াট্রিক্সে, যেগুলো মানে ঘুরিয়ে ফিরিয়ে ওইগুলোই দেয়, মানে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি এর কোশ্চেনগুলো ঘুরিয়ে দেওয়া থাকে। তো সেইগুলো আমি 30টা এমসিকিউ আজকে চুজ করেছি। ঠিক আছে? যেগুলো প্রচণ্ড মানে ট্রেন্ডি টপিকস আর খুব কমন আসে। এরপরে যখন আমি ক্লাসটা নেবো, মানে নেক্সট যেটা আমি ভিডিও দেবো, সেটা আমি জন্ডিস, হাইপোথার্মিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস, সেইগুলো আমি কভার করবো, মানে থিওরি বলছি। ঠিক আছে? আজকে আমার একটু মন গেল তোমার সাথে এমসিকিউ ডিসকাস করি, বিকজ অনেকেই বলছিল যে ম্যাম থিওরিটা আপনি খুব ভালো পড়ান, এবার একটু এমসিকিউ আমাদেরকে ডিসকাস করান। তো আমি তার জন্য একটা এমসিকিউ সেশন এনেছি। এটার পরেও আমি তোমাদের কাছে ফিডব্যাক নিয়ে নেবো এই ভিডিওটা মানে আপলোড করার পরে। তোমাদের কিছু যদি মানে ইমপ্রোভিশনস বা কিছু চেঞ্জ মডিফিকেশনের দরকার হয় আমাকে অবশ্যই জানাবে, আই এম ওপেন ফর ইট। ঠিক আছে? অ্যান্ড তোমরা অনেকেই টেলিগ্রামে খুব খুব মেসেজ করো আমাকে, তো আমি আরেকবার বলবো আই এম রিয়েলি সরি, সবাইকে রিপ্লাই মানে দিয়ে উঠতে পারি না, বিকজ আমার হচ্ছে ডিউটি থাকে। ঠিক আছে? মর্নিং, ইভিনিং, নাইট থাকে। আমি এসএলসিউতে পোস্টেড এখন, প্রচুর হেকটিক ডিউটি, মানে এক সেকেন্ড বসার টাইম পাই না, প্রচুর প্রচুর অ্যালোকেশন থাকে। মানে আমি বেসিক্যালি ইভিনিং থেকে আসার পর রাত্রে ভিডিও শ্যুট করি, বা মর্নিং থেকে আসার পর বিকেলে ভিডিও শ্যুট করি। ঠিক আছে? তো কোনো একটা হেকটিক থাকে। তোমরাও যখন পরে জব লাইফে ঢুকবে তোমরাও বুঝতে পারবে ওটা, যে মানে যথেষ্ট হেকটিক যায়। তার মধ্যে তো আবার পেশেন্টকে ডিল করা, ওয়ার্কিং এনভায়রনমেন্টের সার্টেন টক্সিসিটি, ওগুলো তো লেগেই আছে। ঠিক আছে? তো আজকে আমি যেটা করেছি চুজ, সেটা হচ্ছে 30টা পিওয়াই কিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, আমি হচ্ছে কিউরেটেড মানে চুজ করেছি নিজের মতো করে স্যাম্পলস দেখে। ঠিক আছে? কিন্তু একটা কথা বলি, এখানে যে এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আমি আমার নোটস থেকে দিয়েছি। ঠিক আছে? তো তোমাদের হয়তো বুকিশ ল্যাঙ্গুয়েজ বা বইয়ে তোমরা অন্যভাবে একটু পেতে পারো, যেমন আপনি তো এরকমভাবে পড়ালেন, বইয়ে এরকম লেখা আছে। দুটোই ঠিক, তোমাদের যেটা সহজ লাগবে তোমরা সেটা মনে রাখবে। ঠিক আছে? আমি আমার মানে প্রিপারেশন টাইমে লাস্ট ইয়ার এরকমভাবে পড়েছিলাম, তো আমি ওই নোটস থেকেই মানে টাইপ করে করে এগুলো বাড়িয়েছি তোমাদের জন্য, অবভিয়াসলি, সো অ্যাজ তোমাদের যাতে সুবিধা হোক বুঝতে, অ্যান্ড টু দ্য পয়েন্ট জিনিসটা রাখার আমি চেষ্টা করেছি। আর কোনো এমসিকিউ যদি মনে হয় আরও ডিটেলসে হলে ভালো হতো, তো আমি যখন ওগুলো থিওরি পার্ট পড়াবো, মানে জিআই সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম বা রেসপিরেটরি সিস্টেম, তখন তো আমি ওগুলো কভার করবোই, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর আরেকটা কথা বলে দিই, তোমাদের অনেকেই লিখেছিল যে ম্যাম বইয়ে তো আরও অনেক কিছু এক্সট্রা আছে, এই আছে। আমি আবার বলছি, গোটা বই কিন্তু লাইন ওয়াইজ লাইন পড়তে লাগে না। তোমরা যদি এক্সপেক্ট করো যে ম্যাম আমরা এখানে এসে পুরো বই কমপ্লিট করবো, সরি, এটা কিন্তু তোমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত না। তাহলে জীবনেও তোমরা কোনো সিট পাবে না। সিট পাওয়ার জন্য হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্ল্যানিং, কতটা পড়তে হবে, কইটুকু পড়তে হবে, কিভাবে ওটাকে এমসিকিউতে কাজে লাগাতে হবে, তবে কিন্তু এটা গভর্নমেন্ট বা একটা সেন্ট্রালের সিট তোমরা মানে সিকিওর করতে পারবে। যদি ভাবো ম্যাম 3-4টে থিওরি বই, ম্যাম 5টা এমসিকিউ বই সলভ করবো, ওরকম করে হবে না। থিওরি স্ট্যান্ডার্ড সোর্স থেকে পড়বো, প্রচুর প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করবো, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। আর আমি তো প্রতিদিন এমসিকিউ দিচ্ছি, তোমাদের মার্কসও আমি জানছি ওখান থেকে, তোমাদের প্রবলেমও আমি জানছি ওখান থেকে, মানে পেডিয়াট্রিক্সের বলছি। তো আশা করছি তোমাদের পেডিয়াট্রিক্সের মানে যখন আমার 6-8 মান্থের পরে সিলেবাস বলো বা একটা সার্টেন পোর্শন কমপ্লিট করে দেবো, তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তো আজকে দেখো আমি স্টার্ট করছি পিওয়াই কিউ দিয়ে।
তো 30টা এমসিকিউ আছে, আমি কোশ্চেন বলবো আর ওখানে অ্যান্সার সলভ করতে করতে যাব। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা হচ্ছে ভিডিওটাকে পজ করবে, কোশ্চেনটা পড়বে, ঠিক আছে, যেহেতু এটা লাইভ ক্লাস হচ্ছে না, রেকর্ডেড হচ্ছে, তো ভিডিওটাকে পজ করবে, নিজে আগে আনসার করার চেষ্টা করবে, ওকে, ভিডিও প্লে করবে, তারপর আমার আনসার দেখবে, ঠিক আছে, তোমরা বুঝতে পারবে কি তোমরা কতটা প্রিপেয়ার্ড আছো, ঠিক আছে। তারপর তো আমি এক্সপ্লেনেশন ওখানে অ্যাটাচ করেছি আমার যেটা নিজস্ব নোটসের। আমি আবার বলছি তোমরা কিন্তু এই কোশ্চেন আরও অন্যরকম এক্সপ্লেনেশন অন্য বইয়ে পেতে পারো, ঠিক আছে, ওটা ভুল না, আমারটাও ভুল না, আমি আমার নোটস থেকে নিজের যেগুলো কাস্টমাইজ নোটস আছে আমার অন্য প্ল্যাটফর্মস বলবো সাবস্ক্রিপশনসের, সেগুলো আমি এখানে তুলে এনেছি, ওকে, টাইপ করে করে, সো তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, হোয়াট ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং এলিভেটেড কনজুগেটেড বিলিরুবিন লেভেল ইন দ্য নিওনেট, ঠিক আছে। চারটে অপশন আছে দেখো, ইফ মোর 15 mg per dl then use phototherapy, it is always pathological condition, it is water soluble and excretes via urination, it is fat soluble, ঠিক আছে। তোমরা ভিডিওটাকে পজ করবে, নিজে অ্যাটেম্প্ট করবে, তারপর আবার প্লে করে এটা করবে, ঠিক আছে। তাহলে এটার আনসার কি হবে বলো, তোমরা অ্যাটেম্প্ট করো এটার, তাহলে এটার আনসার হবে সি, ঠিক আছে, ইট ইজ ওয়াটার সলিউবল অ্যান্ড এক্সক্রিটস ভায়া ইউরিনেশন। এবার তোমাদেরকে বলি, দেখো আমি নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদেরকে এটা পড়াবো নিউনাটাল জন্ডিস, তো ওখানে খুব সুন্দর করে আমি পুরো বিলিরুবিনের মেটাবলিজম কিভাবে কি হয়, কনজুগেশন আনকনজুগেটেড সব কিছু বুঝিয়ে মানে ভালো করে একদম একটা ক্লাস নেবো 1 ঘন্টার আমি, ঠিক আছে। এখন জাস্ট আমি এমসিকিউ রিলেটেড আমি বলছি, এটা মানে কোন মানে কি জানা দরকার তোমাদের, এটা কোশ্চেন এসেছে দেখো। তো ফার্স্টে 2 ধরনের বিলিরুবিন হয়, ঠিক আছে, একটা হচ্ছে কনজুগেটেড, ঠিক আছে, একটা হচ্ছে কনজুগেটেড আর একটা হচ্ছে আনকনজুগেটেড, ঠিক আছে। আমার হাতে লেখাটা একটু খারাপ আমি জানি, আমার পেন ট্যাবে লেখার হ্যাবিট নেই, ঠিক আছে, আমি ফার্স্ট টাইম পড়াচ্ছি, তো আমি মুখে যখন বলছি, যখন তোমার নোটস বানাবো ওটা থেকে লেখার চেষ্টা করবো, এখানে আমি লিখিয়ে দিচ্ছি, স্পেলিং ফেলিং যদি অসুবিধা হয় বুঝতে, ভিডিওটাকে শুনবে ভালো করে, তাহলে বুঝতে পারো আমি যেটা লিখছি ওটা কিন্তু আমি বলছি, ঠিক আছে, সো অ্যাজ কোনো প্রবলেম যাতে না হোক। তো ফার্স্টে দেখো কনজুগেটেড বিলিরুবিন যেটা হয়, কনজুগেটেড মানে কি, সোজা কথায় বুঝবে, সিম্পল ভাষায় বুঝবে, ঠিক আছে, অত কমপ্লেক্স ম্যাম এখানে তো ওই পড়েছিলাম ম্যাম ওখানে তো এই পড়েছিলাম, এত কমপ্লেক্সিটি নিয়ে কিন্তু পেডিয়াট্রিক্স হয় না, ঠিক আছে, সিম্পল বুঝবে, একবার পড়বে একদম ভালো করে পড়বে, ঠিক আছে, এত কনফিউশন এত ডাউটস নিয়ে পড়বে না, ওকে। ফার্স্ট দেখো কনজুগেশন, কনজুগেশন মানে হচ্ছে যুক্ত হওয়া, ঠিক আছে, কি বললাম, যুক্ত হওয়া, কনজুগেশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে আনকনজুগেট মানে যুক্ত না হওয়া, ঠিক আছে। তাহলে আমি আমার বন্ধুর সাথে, আমাদের একটা বেস্ট ফ্রেন্ড থাকে তো, ছেলে মেয়েদের বেস্ট ফ্রেন্ড বলি আমরা, মেয়েদের মধ্যে বলি বেস্ট ফ্রেন্ড আর ছেলেদের মধ্যে কি বলি, ভাই, ব্রো, তাই তো, দ্যাট ইজ কল কনজুগেশন, মানে আমার তার সাথে একটা অ্যাটাচমেন্ট আছে, একটা বন্ডিং আছে, ঠিক আছে। তাহলে আমাকে বলো বন্ডিং থাকা মানে কি, তার থেকে তুমি দূরে থাকবে না কাছে থাকবে, অবভিয়াসলি কাছে থাকবে, তার সবসময় তার সাথে চিপকিয়ে যাবে। তো তোদের এক্সাম্পল দিচ্ছি, আমি স্কুলে যখন আমরা ক্লাসরুমে থাকতাম, আমাদের কনজুগেশন থাকতো, বলে দেখবে আমরা মানে আমি যদি ওয়াশরুম যেতাম, আমার বান্ধবীটাও পিছু পিছনে ওয়াশরুম যেত, দেখবে এটা হয়। বা ছেলেদের মধ্যে একটু বাইরে বারান্দায় গিয়ে ঘুরতে যেত স্কুলে, পিছু পিছনে ছেলেটাও ওর বন্ধুটাও ঘুরতে যেত, দিস ইজ কল কনজুগেশন মানে অ্যাটাচমেন্ট। আর আনকনজুগেটেড মানে কি, যেমন হচ্ছে টপাররা থাকে ক্লাসে, একা, ফার্স্ট বেঞ্চার, টপ বেঞ্চার, স্যার ম্যামদের ফেভারিট, কারোর সাথে অত পাত্তা দেয় না, কথা বলে না, দ্যাট ইজ কল আনকনজুগেশন, ঠিক আছে। কনজুগেশন মানে কি বললাম, কনজুগেশন মানে হচ্ছে যুক্ত হয়ে থাকবে, একসাথে থাকবে, আর আনকনজুগেশন মানে হচ্ছে একা আলাদা থাকবে, ও কাউকে পাত্তা দেয় না, ঠিক আছে। তো দেখো এখানে অপশন যেটা দিয়েছিল ফার্স্টে, যে ওটা কি হয়, তো ফার্স্টে কনজুগেটেড বিলিরুবিন যেটা হয়, কনজুগেটেড বিলিরুবিন যেটা হয়, আমাদের এই বললাম কনজুগেশন, তাই তো, কনজুগেটেড মানে কি বললাম, যুক্ত মানে অ্যাসোসিয়েশনে থাকবে। তাহলে আমাকে বলো কনজুগেশন মানে অ্যাসোসিয়েশন, তাহলে ওরা জলের মাধ্যমে বেরিয়ে যাবে না বেরোবে না, কমন সেন্সে বলো, অবভিয়াসলি বেরিয়ে যাবে, তাহলে ইট ইজ অলওয়েজ H2O সলিউবল, ঠিক আছে। আর কনজুগেটেড এটা কি বলছে, বিলিরুবিন, ঠিক আছে, এতক্ষণ যেটা বুঝালাম সেটা কনজুগেটেড ওয়ার্ডটার মানে বুঝালাম। আর কাকে কনজুগেশনের কথা বলছি আমি, বিলিরুবিন, ঠিক আছে, মানে বিলিরুবিন কি ম্যাম, বিলিরুবিন কোথা থেকে আসে, আমি এগুলো সব নেক্সট ক্লাসে কভার করবো, যখন তোমাদেরকে জন্ডিস ভালো করে পড়াবো তখন, ঠিক আছে, এখন জাস্ট এইটুকু বুঝে রাখো, ঠিক আছে। দেখো কি বললাম, তাহলে H2O সলিউবল, তাহলে আমাকে বলো H2O সলিউবল যদি হয় তাহলে সেটা পেচ্ছাপ বা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে নাকি শরীরের মধ্যেই থাকবে, সলিউবল মানে কি, ঘুলে যাওয়া, তাহলে ওটা হচ্ছে H2O সলিউবল মানে হচ্ছে এক্সক্রিটেড ভায়া ইউরিন, ঠিক আছে, কি বললাম, এক্সক্রিটেড ভায়া ইউরিন মানে কি, কনজুগেটেড বিলিরুবিন যেইগুলো সেইগুলো আমাদের শরীরে পেচ্ছাপ বা ইউরিনের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়,
বুঝতে পারলাম। আরেকবার রিপিট করছি, কনজুগেটেড বিলিরুবিন মানে কনজুগেশন হবে, মানে যুক্ত হবে, ঠিক আছে। তো ইউরিনের সাথে ওটা আমার হচ্ছে বেরিয়ে যাবে। যেমন বললাম, ক্লাসরুমে আমার বান্ধবী বাথরুম গেছে, আমিও পিছন পিছন বাথরুম গেলাম, দ্যাট ইজ কল কনজুগেশন, ঠিক আছে। তাহলে আমি যখনই আমার কনজুগেটেড বিলিরুবিন শরীরে বাড়বে, সেটাকে আমি বের করতে পারবো। কার মাধ্যমে বের করতে পারবো? ইউরিন, পেচ্ছাপের মাধ্যমে আমি বের করতে পারবো, ঠিক আছে। এবার দেখো আনকনজুগেটেড যেটা, আনকনজুগেটেড বিলিরুবিন যেটা, আনকনজুগেটেড বিলিরুবিন, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার আনকনজুগেটেড বিলিরুবিন ইজ নট এক্সক্রিটেড বাই ইউরিন, মানে ওটা ইউরিনের মাধ্যমে কিন্তু বেরোবে না। কনজুগেটেড বিলিরুবিন যেটা, ওটা হচ্ছে ওয়াটার সলিউবল, আর কি বললাম, এক্সক্রিটেড বাই ইউরিন, ইউরিনের থ্রু ওটা বেরিয়ে যাবে, ঠিক আছে। আর এটা সবসময় প্যাথোলজিক্যাল হয়, ঠিক আছে। প্যাথোলজিক্যাল মানে কি বুঝাচ্ছি, ঠিক আছে। আর এখানে ফটোথেরাপি কোনো কাজে লাগে না, ফটোথেরাপি নট ইফেক্টিভ, ওকে। এখানে আমি একটা ক্রস দিয়ে দেবো, মানে ফটোথেরাপি কোনো কাজের না। প্যাথোলজিক্যাল মানে কি হচ্ছে, সবসময় রোগের সাথে এটা লিঙ্কড আপ থাকবে। মনে রাখবে, কোনো কিছু ফিজিওলজিক্যাল আর কোনো কিছু প্যাথোলজিক্যাল, এটা মেডিকেল টার্ম, বুঝতে হবে ব্যাপারগুলো আমাদেরকে, আমরা যেহেতু লাইনে আছি। ফিজিওলজিক্যাল মানে হচ্ছে এটা শরীরে আমার নর্মালি হয়। আমি আগের দিনই বললাম অ্যাক্রোসায়ানোসিস, যেটা পেরিফেরাল সায়ানোসিস, যেটা আমার ফিজিওলজিক্যাল, মানে ওটা আমার শরীরে হচ্ছে, ওকে। প্যাথোলজিক্যাল তাহলে কোনটা হবে, যেটা আমার সেন্ট্রাল সায়ানোসিস, মানে আমার রোগ হচ্ছে কোনো, বা আমার কোনো ক্ষতি হচ্ছে, দ্যাট ইজ কল প্যাথোলজিক্যাল। সো কনজুগেটেড বিলিরুবিন মানে হচ্ছে আমার কোনো রোগ হচ্ছে, ওটা সাইড। কিন্তু আনকনজুগেটেড বিলিরুবিন সেরকমটা নয় কিন্তু, ঠিক আছে। তাহলে এখনের জন্য কি কি মনে রাখতে বললাম বলো, আমার সাথে রিপিট করো। কনজুগেটেড বিলিরুবিন ওটা হচ্ছে সবসময় অ্যাসোসিয়েশন হবে, ইট উইল বি এক্সক্রিটেড বাই ইউরিন, মানে ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে, ফার্স্ট। সেকেন্ড, ওয়াটার সলিউবল, জলে ওটা সলিউবল, তার জন্য তো ইউরিনে বেরিয়ে যাচ্ছে, তাই না। জলে যদি সলিউবল না হতো, পেচ্ছাপ করতে বেরোতো না, বাট পেচ্ছাপে বেরিয়ে যাচ্ছে, মানে কি ওটা ওয়াটার সলিউবল। থার্ড কি হচ্ছে, প্যাথোলজিক্যাল, মানে কোনো রোগের সাথে সবসময় লিঙ্ক থাকবে। এটা এমনি এমনি উৎপাট হয় না, সর্দি কাশির মতো না, যেমন সর্দি কাশি হয়েছে হয়ে গেল না, এটা হচ্ছে তোমার প্যাথোলজিক্যাল, এটা সবসময় কোনো না কোনো ডিজিজের সাথে লিঙ্কড আপ থাকবে। আর লাস্ট কি বললাম, ফটোথেরাপি এখানে কাজে লাগে না। ফটোথেরাপি একটা মেকানিজম হয়, ম্যানেজমেন্ট হয় জন্ডিসের, ওটা কোনো কাজে লাগে না। ম্যাম ফটোথেরাপি কি, কাকে দিই, কিভাবে দিই, সব আমি কিন্তু নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে। তার জন্য ভেবো না যে ম্যাম আপনি তো এমসিগুলো করে দিলেন, তার মানে আর জন্ডিস হয়তো পড়াবেন না, না, জন্ডিস আমি পড়াবো নেক্সট উইকের ক্লাসে, একদম ডিটেলসে 1 ঘন্টার ক্লাস হবে, ঠিক আছে। বাট এখন আমি সেশন যেহেতু ডিসকাস করছি, বেশি ডিটেলসে যাচ্ছি না, ওকে। তাহলে কনজুগেটেড বিলিরুবিন আরেকবার বলো ফটাফট, কি বললাম, H2 সলিউবল, ওয়াটার সলিউবল, এক্সক্রিটেড বাই ইউরিন, ঠিক আছে। প্যাথোলজিক্যাল হবে, মানে ডিজিজের সাথে লিঙ্কড আপ হবে। আর লাস্ট হচ্ছে ফটোথেরাপি ইজ নট এফেক্টিভ ওভার হেয়ার, ঠিক আছে। তাহলে ফটোথেরাপি আমরা কোথায় দেবো, কমন সেন্সে বলো। যদি কনজুগেটেড বিলিরুবিনা ফটোথেরাপি না লাগে, তাহলে ফটোথেরাপি আমি কোন বিলিরুবিনা দেবো? আনকনজুগেটেড বিলিরুবিনা আমরা দিই হচ্ছে ফটোথেরাপি, ঠিক আছে, বুঝতে পারলাম, ঠিক আছে। আনকনজুগেটেড বিলিরুবিন আমাদের ইউরিনের থ্রু পাস হবে না, ঠিক আছে, এটা ওয়াটার সলিউবল হয় না, দ্যাটস ওয়াই আমাকে ফটোথেরাপি বাইরে থেকে দিতে হয়। কিন্তু কনজুগেটেড বিলিরুবিন ফটোথেরাপি খুব ভালো, মানে এখানে তোমার এফেক্টিভ নেই, তার জন্য হচ্ছে আমাদেরকে ওটা মানে ইউরিনের থ্রু বেরিয়ে যায় ওটা, ঠিক আছে। তাহলে আমি অপশনগুলো আরেকবার দেখে নেবো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং এলিভেটেড কনজুগেটেড বিলিরুবিন লেভেল ইন আ নিওনেট, ঠিক আছে। ইফ মোর দ্যান 15 mg ডিএবল দেন ইউজ ফটোথেরাপি, না, আগেই বললাম আমাদের কনজুগেটেড বিলিরুবিন লেভেলে ফটোথেরাপির কোনো কাজ নেই। ইট ইজ অলওয়েজ প্যাথোলজিক্যাল কন্ডিশন, হ্যাঁ আমি তো বললাম এটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, তাই তো, এটা রাইট কিন্তু এটা। থার্ড অপশন দেখো, ইট ইজ ওয়াটার সলিউবল অ্যান্ড এক্সক্রিটস ভায়া ইউরিনেশন, রাইট। ইট ইজ ফ্যাট সলিউবল, না, কি বললাম, ইট ইজ ওয়াটার সলিউবল। এবার তোমাদের মনে আসতেই পারে যে ম্যাম বি এরটাও তো ঠিক, সি এরটাও তো ঠিক, আপনি সিটা কেন ঠিক বললেন? তাহলে দেখো, এটা নর্থ সেটের কোশ্চেন, দেখো আমি এখানে লিখে রেখেছি, এটা হচ্ছে নর্থ সেটের কোশ্চেন, ঠিক আছে। তো দুটো ঠিক উত্তরের মধ্যে আমাকে সবসময় বেস্ট আনসারটা সিলেক্ট করতে হয়, কি বললাম, দুটো ঠিক উত্তরের মধ্যে আমাকে সবসময় বেস্ট আনসারটা সিলেক্ট করতে হয়। তাহলে বি আর সি এর মধ্যে তোমার কোনটা বেশি বেস্ট লাগছে? তুমি যদি জন্ডিস পড়বে, যখন তোমরা বুঝতে পারবে, যখন দুটো অপশন দেওয়া থাকে, তো একটা অপশন দেওয়া আছে ইট ইজ প্যাথোলজিক্যাল, মানে রোগ হয়, আর একটা খুব স্পেসিফাই করে দেওয়া আছে, দেখো ওয়াটার সলিউবল, আবার ইউরিনের সাথে এক্সক্রিট হয়, মানে বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি দেওয়া আছে, তখন কিন্তু আমাকে সবসময় বেস্ট আনসারটা চুজ করতে হবে। সেটা কোনটা আমি বললাম, সি নাম্বার। তাহলে এটার আনসার কি গেল, সি, ঠিক আছে। এটা, আর এটা তো ফলস, এই যে ফ্যাট সলিউবল যেটা লিখে দিচ্ছি দাঁড়াও আমি, এটা হচ্ছে ফলস, ঠিক আছে। এটা হচ্ছে ট্রু, আর এটা হচ্ছে ট্রু, ঠিক আছে, এটা হচ্ছে ফলস, কারণ আমি বললাম ফটোথেরাপি ইজ নট এফেক্টিভ ইন কনজুগেটেড বিলিরুবিন, ওকে। তো এটা আনসার দাঁড়ালো সি। আর একটা কথা বলি, তোমরা অনেকে না ক্লাস দেখো না, শুধু পিপিটি নিয়ে হয়তো পড়বো ভাবো, দি বলো ম্যাম বুঝতে পারছি না, তো এরকমটা করবে না কিন্তু, হ্যাঁ। আমি পিপিটিতে পুরো ভরে ভরে অত লিখতে পারবো না, অবভিয়াসলি ক্লাসটা লেন্দি হয়ে যাবে, বোরিং হয়ে যাবে। তো আমি যেগুলো ভার্বালি বলছি সেগুলো তোমরা নোট ডাউন করার চেষ্টা করবে খাতায়, যে ম্যাম এই পয়েন্টগুলো বললেন,
এইগুলো থেকে এক্সামে কোশ্চেন আসে, এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদেরকে একটু খাটনি করতে হয় বাবু। সব কিছু শর্টকাটে কিন্তু পেয়ে গেলে ওই সাকসেসটার মজা নেই, ঠিক আছে? তাহলে আমি কি বললাম বলো আরেকবার লাস্ট টাইমের জন্য ভালো করে মনে করো। কনজুগেটেড বিলুবিন কনজুগেশন হবে মানে, ম্যাম বলেছিল কনজুগেশন হয় মানে বান্ধবী বাথরুম করতে যাচ্ছে, আমিও পিছু পিছু বাথরুম করতে যাচ্ছি ক্লাসরুমে, তার মানে কি ও হচ্ছে ভায়া ইউরিন এক্সক্রিট হবে, ওয়াটার সলিউবল হবে, ফটোথেরাপি আমার লাগে না, ঠিক আছে? আর হচ্ছে তোমার ইট ইজ প্যাথোলজিক্যাল ইন কন্ডিশন। আর ম্যাম এটাও বলেছিলেন যে দুটো যদি অপশন থাকে সবথেকে বেস্ট আনসার যেটা আমি সেটা সিলেক্ট করবো। তাহলে আমার বেস্ট আনসার কি এখানে? সিটা। বিটা কি ভুল ম্যাম? না, বিটাও কিন্তু ঠিক, কিন্তু বি আর সি এর মধ্যে আমি চুজ কোনটা করি বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বেশি স্পেসিফিক, মানে বেশি মানে কি বলবো একদম ঠিক লাগছে আমার শুনে, ওটা হচ্ছে সি আমার, ঠিক আছে? ক্লিয়ার? দেখো নিউবর্ন স্কেলেটন ইজ মেড আপ অফ, ভিডিও পজ করো, নিজে অ্যাটেম্প করো, আনসার লেখো কমেন্টে, তারপর আনসার দেখবে কটা ঠিক হয়েছে সবাই কিন্তু কমেন্ট সেকশনে লিখবে। তো নিউবর্নের যেটা হচ্ছে তোমার বোনস, যেটা স্কেলেটন কটা আছে, তো এটা আনসার কি হবে? 300। ওকে, কি বললাম আমি? 300। কেন 300? কেন ম্যাম? বাচ্চাদের আমরা জানি 300টা বোনস থাকে, যত আমরা বড় হতে যাই বোনস আমার জোড়া লাগতে যায়, তাই তো? আমার যখন আমি ছোট আছি আমার এতগুলো বোনস আছে, ফর এক্সাম্পল বলছি, যে বড় হতে গেলাম এই দেখো সব ফিউজ হয়ে গেল, সব ফিউজ হয়ে গেল, তাহলে আমার কি হবে? ওটা বোনসগুলো নাম্বারে কমতে কমতে যাবে, ঠিক আছে? বোনসগুলো নাম্বারে কমতে কমতে যাবে। তাহলে আমি দেখো লিখছি এখানে বেবির আছে তোমার 300 বোনস, ঠিক আছে? তাহলে এইটা আমার হচ্ছে ফিউজ। ফিউজ হচ্ছে কিসে? ফিউজ মানে কি আমি বললাম? জোড়া লাগানো। ফিউশন মানে হচ্ছে মিশে যাওয়া, জোড়া লাগানো, ঠিক আছে? তো অ্যাডাল্টে আমার কত হবে? ওটা 206, ঠিক আছে? অ্যাডাল্টে হয়ে যায়। তাহলে এই যে ফিউশনটা হয়, এটা একবার পিওয়াইকিউতে এসেছিল যে কেন বাচ্চাদের বোনটা ফিউজ হয়, কেন 300 বোন নিয়ে আমি জন্মাচ্ছি, বড় হয়েও কেন আমার 300 বোন থাকছে না? আমার বাচ্চাতে মানে আমি যখন ছোট ছিলাম আমার 300টা বোনস ছিল, হাড় ছিল, এখন কেন আমার কমে গেছে কেন? তো ওটা মানে আনসার যেটা ছিল ওটার, ওটা হবে ডিউ টু ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। ওকে, কি বললাম? ডিউ টু ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। যদি বোন জোড়া না লাগে তাহলে আমরা বড় হব না, বড় যখন হব না, যে আমরা এত বসে আছি, হাঁটছি, সব করছি, এগুলো কিন্তু করতে পারবো না, ফ্লেক্সিবল হব না, তাই তো? নাচতেও পারবো না যখন ইচ্ছা মন, কিছু করতেও পারবো না, সেই সারা জীবন বাচ্চাদের মতো চুপচাপ বসে থাকতে হবে। তার জন্য আমরা যখন ছোট থাকি আমাদের বোনস বেশি থাকে, যখন আমরা বড় হই বোনসের নাম্বারটা কমে যায়। কেন কমে যায় এটা কিন্তু পিওয়াইকিউতে এসছে, তখন তোমরা বলবে ম্যাম আপনি এমনি এমনি পড়াচ্ছেন, এগুলো তো আসেই না, এটা এসছে পিওয়াইকিউ। তাহলে কি হবে? ওখানে আনসারটা কি ছিল? ডিউ টু ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। যে আমরা ফ্লেক্সিবল, তাই তো? আমি এই যে করতে পারছি সব, দেখো ফ্লেক্সিবল, তাই তো? আর ডেভেলপমেন্ট, আমি এখন এতটা বড়, আর যখন ছোট ছিলাম আমি কুচকুচ ছিলাম, ঠিক আছে? ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এটার আনসার কি হয় বললাম? 300 বোনস, ঠিক আছে? আর যদি অ্যাডাল্টের জিজ্ঞেস করতো তাহলে আমার হতো এটা। ওকে, ওদের মনে হবে ম্যাম এত সহজ সহজ কোশ্চেন আসে নট সেটে, এরকম আসে। যখন তোমরা ওখানে 100টা এমসিকিউ করতে বসবে, তো সব সাবজেক্ট থেকে করতে বসবে, তখন এগুলো দেখবে ইজি লাগবে, তখন কনফিউশন লাগবে, 306 ছিল, 208 ছিল, কি ছিল? তারপরে এই যে এই কোশ্চেনটা কনজুগেটেড বিলুবিন ফটোথেরাপি দিতে হয় না, তখন এরকম লাগবে। কেন? তখন যে এতগুলো সাবজেক্টস পড়বে, এতগুলো এমসিকিউ, এতগুলো মানে ওই টাইম লিমিট থাকবে একটা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, তখন কমপ্লিট করো, তখন ওই প্রেশারটা কাজ করে, বুঝতে পারলে? হলো এটা। এবার দেখো থার্ড কোশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং ইজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট বিটুইন হিউম্যান অ্যান্ড কাউস মিল্ক? এটা আরআরবিতে এসছে, ঠিক আছে? এটা দুবার এসেছে এই কোশ্চেনটা, ঠিক আছে? মানে ডাইরেক্ট এই কোশ্চেনটা আসেনি, বাট মানে ব্রেস্ট মিল্ক রিলেটেড এসেছে অনেকবার। তো এই টপিকগুলো প্রচন্ড ট্রেন্ডি, আর মানে কি বলবো, খুব রিপিটেড পিওয়াইকিউ আসে, কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। তোমরা কিন্তু এটা একবার ভেবো না আমি এটা পড়াচ্ছি মানে এটাই লাইন তুলে পুরো দিয়ে দেবে, কোনো দিনও না, কোশ্চেনটাই ঘুরিয়ে দেবে, কিন্তু মোটামুটি ওই মানে টপিক রিলেটেডই থাকবে, ঠিক আছে? তাহলে which of the following is significantly difference between human and cow's milk? গরুর দুধ আর যেটা আমাদের ব্রেস্ট মিল্ক বলি, মায়ের দুধ, ওটার মধ্যে কি পার্থক্য আছে? প্রোটিন অ্যান্ড ফ্যাট, প্রোটিন অ্যান্ড সুগার, প্রোটিন অ্যান্ড ল্যাকটোজ, মিনারেল। ভিডিও পজ করো, আনসার করো কমেন্ট সেকশনে, তারপরে নিজের আনসার দেখবে, ঠিক আছে? এটার আনসার হবে প্রোটিন অ্যান্ড ল্যাকটোজ। কি বললাম? প্রোটিন অ্যান্ড ল্যাকটোজ, ঠিক আছে? এইটা নট সেটে মোর দ্যান 7 টাইমস এসছে। এই সেম কোশ্চেন এসছে না, ব্রেস্ট মিল্ক রিলেটেড এসছে। তাহলে আমি একটা জিনিস তোমাকে কলামে বোঝাবো, ব্রেস্ট মিল্ক আর হচ্ছে কাউ মিল্ক মানে হিউম্যান মিল্কের মধ্যে যেটা ডিফারেন্স কি, এই ছকটা ভালো করে পড়ে যাবে, তাহলে তোমাদের আর কোনো কোশ্চেন আটকাবে না ব্রেস্ট মিল্ক রিলেটেড, ঠিক আছে? তো বলতে দেখো এটা এটা বলার কিছু নেই, আমি লিখে রেখেছি আমার নোটস থেকে, এগুলো বুঝে নেবে, এটা কিছু করে বোঝানোর নেই। হিউম্যান মিল্কের মধ্যে প্রোটিন কম থাকে, কিন্তু কাউ মিল্কের মধ্যে
মানে হিউম্যান মিল্কের মধ্যে প্রোটিনটা কম থাকে আর ল্যাকটোজটা বেশি থাকে, কার তুলনায়? কাউ মিল্কের তুলনায়। ঠিক আছে, কাউ মিল্ককে হজম করতে খুব প্রবলেম হয় আমাদের, কারণ ওটার মধ্যে একটা কম্পোনেন্ট থাকে দ্যাট ইজ ক্যাসিন। ঠিক আছে, ক্যাসিন, এটা এসছে পিওয়াইকিউ। ঠিক আছে, এক একটা লাইন আমার নোটসের কিন্তু পিওয়াইকিউ, আমি আগেই বলে দিচ্ছি, তোমরা ভেবো না ম্যাম আপনি এমনি ভিডিওটাকে লেন্দি কলেজে লিখে দিয়েছেন, না, এই সব যেগুলো নোটস দেখছিল সব পিওয়াইকিউ, আমার নিজের মানে বানানো নোটস ছিল আমার খাতায়, যেগুলো পেডিয়াট্রিক্সের খাতা আছে। ঠিক আছে, তোমাদের দেখাবো কোনোদিন যখন ভিডিও বানাবো, এত এত খাতা আছে আমার নিজস্ব নোটস বানানো, ওখানকার এগুলো নোটস ওয়ান লাইনার, তো এগুলো কিন্তু মনে রাখবে, আমি এমনি এমনি এগুলো পিপিটিতে ইনভলভ মানে ইনক্লুড করিনি। ঠিক আছে, তো একটা কোশ্চেন এসেছিল কাউ মিল্ক ইজ রিচ ইন, ঠিক আছে, প্রোটিন, মিনারেল, ক্যাসিন, ভিটামিন, হ্যানা ত্যানা, কি আনসার হবে? ক্যাসিন। ঠিক আছে, উইচ ক্যান কজ অ্যালার্জি আর আয়রন ডেফিসিয়েন্সি, তাহলে গরুর দুধ যেটা, ওটা কিন্তু বাচ্চাকে করে দেয় কিসের মানে কি করার ক্ষমতা রাখে ওটা? অ্যালার্জি, আয়রন ডেফিসিয়েন্সি। এটা হচ্ছে পিওয়াইকিউ। কি কোশ্চেন এসেছিল যে why cow milk is not given to a newborn and why breast milk is preferred, দুটোরই কিন্তু আনসার সেম। কি বললাম কোশ্চেনটা বলো, লিখো সবাই, নোট ডাউন করো। কেন ব্রেস্ট মিল্ক মাকে মানে মায়ের ব্রেস্ট মিল্ক আমরা বাচ্চাকে দিই, কেন আমরা কাউ মিল্ক দিই না, দুটোর আনসার কিন্তু সেম, দুটোই কিন্তু পিওয়াইকিউতে এসেছে। ওটা আনসার কি হবে? বিকজ কাউ মিল্ক কজেস অ্যালার্জি, আমাদের অ্যালার্জি হতে পারে, মানে আমাদের বলতে কি বাচ্চাদের, আর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। ঠিক আছে, কার? বাচ্চার, মায়ের না কিন্তু, মায়ের অ্যালার্জি হবে না, মায়ের তো নিজের দুধ ওটা, বাচ্চার হচ্ছে অ্যালার্জি বা আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। ঠিক আছে, এটা পিওয়াইকিউ। তারপর দেখো হিউম্যান মিল্ক প্রোভাইডস আইজিএ, হিউম্যান মিল্ক প্রোভাইডস আইজিএ, পিওয়াইকিউ, অ্যান্ড এনজাইমস ফর ইমিউনিটি। আমরা জানি কোলেস্ট্রলে আইজিএ থাকে, এটা বলার কিছু নেই, আমরা সবাই জানি ফার্স্ট ইয়ার থেকেই আইজিএ থাকে, যেটা হচ্ছে আমাদেরকে প্রোভাইড করে হচ্ছে ইমিউনিটিতে। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, তোমরা এটা আনসার কমেন্টে লিখবে। What is the type of immunity provided by breast milk? Active, passive, innate, ঠিক আছে, এটা তোমরা লিখবে কমেন্টে কিন্তু, বাই ব্রেস্ট ফিডিং। ঠিক আছে, কি বললাম, যেই আইজিএ ইমিউনিটিটা দিচ্ছে, তো হিউম্যান মিল্ক প্রোভাইডস করছে আইজিএ বাচ্চাটাকে, ওটাতে কি টাইপের ইমিউনিটিও ব্রেস্ট ফিডিং এর থ্রু বাচ্চাকে দিচ্ছে, এটা কমেন্টে তোমরা লিখবে। ঠিক আছে ম্যাম, এই টাইপের ইমিউনিটি বাচ্চা পাচ্ছে, এটাও পিওয়াইকিউ। তাহলে হেন্স এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ইজ রিকমেন্ডেড ফর 6 মান্থ, আমরা কিন্তু প্রথম 6 মাস যে কোনো শিশুকে হচ্ছে ব্রেস্ট ফিডিং এ দেবো। তোমাদের একটা প্রশ্ন তাহলে আসতেই পারে ম্যাম, তাহলে এসএনসিউতে কি করা হয়? এসএনসিউতে তো কাছের ঘরে থাকে বাচ্চাগুলো, মারা কেউ আসতে পারে না, তাহলে ওখানে আমরা কি করি বলো তো? আমি যেহেতু ওখানে পোস্টেড, সব মারা তো আসতে পারে না এরকমটা নয়, অনেক মারাই আসতে পারে যারা হেলদি আছে, রিকভার করে গেছে, তো সেই মাদেরকে বলি আমরা এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক করতে, মানে একটা বাটি দেওয়া হয়, মায়ের মিল্কটাকে এক্সট্রাক্ট করে মারাই করে, সেই বাটিটা আমরা স্টোর করি। ঠিক আছে, সেই দুধটা, সেই বাটির দুধটা তখন বাকি বাচ্চাদের খাওয়াই। ঠিক আছে, এটা হলো এটা। তো ক্লিয়ার হলো এটার আনসার কি বললাম আমি বলো? প্রোটিনস অ্যান্ড ল্যাকটোজ। ওকে, ক্লিয়ার? এবার এখানে একটা আমি ছক বানাচ্ছি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সব পিওয়াইকিউ তুমি পেয়ে যাবে, মানে ব্রেস্ট মিল্ক রিলেটেড। তো দুটো কলাম করো আগে। ঠিক আছে, একটাতে লিখো হিউম্যান মিল্ক, ঠিক আছে, একটাতে লেখো হিউম্যান মিল্ক। ঠিক আছে, আর একটা দেখো লাইন টানো, হিউম্যান মিল্ক, মানে হিউম্যান মিল্ক মানে এখানে মায়ের দুধ, ব্রেস্ট মিল্ক যেটাকে ওটা আমরা হিউম্যান মিল্ক বলি, আর এটাতে লেখো হচ্ছে কাউ মিল্ক মানে গরুর দুধ। যেই কটা এখানে লেখাচ্ছি সব কটা পিওয়াইকিউ। ঠিক আছে, ভালো করে ইম্পর্টেন্টে দিয়ে রাখবে। ঠিক আছে, দেখো ফার্স্টে হিউম্যান মিল্ক আমার কত ক্যালোরি দেয় বললাম? 65 কিলো ক্যালোরি। ঠিক আছে, হিউম্যান মিল্ক আমাকে 65 কিলো ক্যালোরি দেয়, সব কিন্তু নট সেটে গাদা গাদা বার এসছে, তোমরা দেখবে যখন ব্রেস্ট মিল্ক বা ওই চ্যাপ্টারটার সলভ করবে এমসিকিউ, দেখবে এগুলো সব এখান থেকে এসছে। ঠিক আছে, 65 কিলো ক্যালোরি। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, ব্রেস্ট মিল্ক বা হিউম্যান মিল্ক কন্টেন্স হচ্ছে ওয়ে প্রোটিন, WHEY। ঠিক আছে, ওয়ে প্রোটিন। ঠিক আছে, ওয়ে প্রোটিন। ঠিক আছে, ওয়ে প্রোটিনটা কেন আমরা বাচ্চাদেরকে দিই? তাহলে যদি এটা কোশ্চেন এসছে, পিওয়াইকিউতে এসছে যে ব্রেস্ট মিল্ক কন্টেন্স ক্যাসিন, ল্যাক্টোগ্লোবিউলিন, মিনারেলস, ওয়ে প্রোটিন, তাহলে কি হবে আনসার? ওয়ে প্রোটিন। ওকে, এবার ওয়ে প্রোটিন আমরা কেন দিই বাচ্চাকে? কজ ইট ইজ ইজিলি ডাইজেস্টেবল, খুব ভালোভাবে বাচ্চারা হজম করতে পারে। ঠিক আছে,
ইজিলি ডাইজেস্টেড মানে বাচ্চারা খুব ভালোভাবে ওটা হজম করতে পারে। আর আগের স্লাইডেই বললাম যেটা ক্যাসিন, ওটা কিন্তু অ্যালার্জি বা আয়রন ডেফিসিয়েন্সি করে, এটা গরুর দুধে থাকে, তাই জন্য আমরা ওটা প্রেফার করি না প্রথম 6 মাস। ঠিক আছে। আর একটা কোশ্চেন এসছে হিউম্যান মিল্ক থেকে, মানে ব্রেস্ট মিল্ক থেকে, যে মায়ের কোন মাসে সবচেয়ে বেশি মিল্ক প্রডিউস হয়, মানে কোন মাসে মায়ের ব্রেস্টে সবচেয়ে বেশি মিল্ক থাকে, তো ওটা কি হবে বলো? 5 মান্থ। এটাও সব PYQ। ঠিক আছে, এইগুলো সব হচ্ছে PYQ। একটাও কিন্তু এমনি ফালতু কথা আমি লিখিনি, এগুলো সব PYQ। তাহলে কি কি বললাম বলো? ভালো করে নিজের মনে মনে রিক্যাপচুলেট করো, বাকি ক্লাসের পরে যেন পড়তে না হয় তোমাদেরকে। হিউম্যান মিল্ক কন্টেন্স 65 কিলো ক্যালোরি। হিউম্যান মিল্ক বা ব্রেস্ট মিল্ক কন্টেন্স ওয়ে প্রোটিন উইচ ইজ ইজিলি ডাইজেস্টেবল, খুব ভালোভাবে হজম হয়ে যায়। আর 5 মাস, অ্যাট 5 মান্থ অফ যেটা পিরিয়ড, সেখানে মায়ের সবচেয়ে বেশি ব্রেস্ট মিল্কে মিল্ক থাকে। ঠিক আছে, ডান হচ্ছে হিউম্যান মিল্ক। এবার আমি আসছি কাউ মিল্কে। এটা হচ্ছে 65 থাকে, কাউ মিল্কে থাকে হচ্ছে আমার তার চেয়ে 72। ঠিক আছে, মোটামুটি 72। এটা ভ্যালু একবার জিজ্ঞেস করেছিল বোধহয় কোনো একটা নর্থ সেটে, তোমরা এটা মনে রাখবে। ঠিক আছে, 72 কিলো ক্যালোরি হলো। কাউ মিল্কের মধ্যে কি বেশি থাকে? প্রোটিন। কতটা থাকে যারা দরকার নেই, কোশ্চেন আসে না। প্রোটিন বেশি থাকে, উপরের অ্যারো মানে বেশি, নিচে অ্যারো মানে কম। ঠিক আছে, প্রোটিন বেশি থাকে, ল্যাকটোজ কম থাকে। এটা নিচে মানে কম, ল্যাকটোজ কম থাকে, প্রোটিন বেশি থাকে, আর হচ্ছে ক্যালসিয়াম অনেক বেশি থাকে। ঠিক আছে, ক্যালসিয়ামও বেশি থাকে কিসে? কাউ মিল্কে। তো কি কি বললাম বেশি থাকে? প্রোটিন আর হচ্ছে ক্যালসিয়াম আমার বেশি থাকবে, আর হচ্ছে আমার ল্যাকটোজ কম থাকবে কিসে? কাউ মিল্কে। ঠিক আছে, কত ক্যালোরি থাকবে? 72 কিলো ক্যালোরি। আর একটা জিনিস থাকে কাউ মিল্কের মধ্যে, ওটা হচ্ছে ল্যাক্টোগ্লোবিউলিন। ল্যাক্টোগ্লোবিউলিন। ঠিক আছে, এটা কি কোশ্চেন এসছে, তাই তো? তার জন্যই পড়াচ্ছি আমি, এমনি পড়াচ্ছি না। যে এটা ছিল হোয়াট কাউ মিল্ক কন্টেন্স, তখন অপশন ছিল 4টে, তো ওখানে যদি ল্যাক্টোগ্লোবিউলিন থাকে আমার ল্যাক্টোগ্লোবিউলিন হবে। এবার মনে কি করে রাখবে? আমি যেটা মনে রাখি দেখো, জি ফর গরু। ঠিক আছে, জি ফর গরু, তাহলে জি ফর ল্যাক্টোগ্লোবিউলিন। ওকে, ল্যাক্টোগ্লোবিউলিন কি বললাম? ল্যাক্টোগ্লোবিউলিন কিসে থাকে? কাউ মিল্কে। ঠিক আছে, আর একটা কি থাকে বললাম বলো? ক্যাসিন। ক্যাসিনে কি করে? আয়রন ডেফিসিয়েন্সি করে, অ্যালার্জি করে। কার মধ্যে? বাচ্চার মধ্যে। তাই জন্য আমরা ওটা প্রেফার করি না, মানে ইজিলি ডাইজেস্টেবল না। ঠিক আছে, আর হচ্ছে যেটা আরেকটা কোশ্চেন এসছে, ক্যাসিন যেটা থাকে ওটা CMPA ঘটায়, কজেস। CMPA কি ম্যাম? কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি। আমি এটা লিখবো না এখানে, তোমরা লিখো নিচে। কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি। তোমরা একটু কষ্ট করে নোটসটা বানাবে, সবকিছু পিপিটিতে পেয়ে গেলে তো নিজে খাটতে আর মন যাবে না তখন, বুঝছো? তখন পড়াশোনা করতেও মন যাবে না, অন্য সব পিপিটি সব ভিডিও থেকে পেয়ে যাবো, নিজের খাটনি করে নোটস বানাবো। বাট তোমাদের নোটসগুলো তোমাদের অ্যাসেট মনে রাখবে। ঠিক আছে, তোমাদের ওগুলো অ্যাসেট। দেখো CMPA কি বললাম? কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি। লেখো কাউ মানে গরু, মিল্ক দুধ, প্রোটিন অ্যালার্জি। তাহলে CMPA এটা থাকে কার মধ্যে থাকে বললাম? ক্যাসিনের মধ্যে। ঠিক আছে, ক্যাসিনের মধ্যে কি থাকে? CMPA। তাহলে মনে রাখবে C ফর ক্যাসিন, C ফর CMPA, কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি। ওকে, সেটা কি কজ করে? ডায়রিয়া। বাচ্চার মানে ডায়রিয়া হয়, লুজ পটি হয়। ঠিক আছে, তার জন্য বাচ্চাদেরকে আমরা প্রথম 6 মাস বাচ্চাদেরকে কাউ মিল্ক দিই না। কি দিই তাহলে আমরা? ব্রেস্ট মিল্ক। কেন? ওর মধ্যে কি থাকে? ভে প্রোটিন। ভে প্রোটিন কেন ভালো ম্যাম? ইজিলি ডাইজেস্টেবল। ঠিক আছে, বাকি ব্রেস্ট মিল্ক নিয়ে আরও যদি ইম্পর্টেন্ট কিছু ক্লাসে বলতে হয়, পরে আমি যখন টপিকটা কভার করাবো তোমার ওই হাইপোথার্মিয়া, তখন পড়াবো। এখন মনে রাখবে হিউম্যান মিল্ক আর কাউ মিল্ক মধ্যে কি কি বললাম, ফটাফট বলো। হিউম্যান মিল্কে 65 কিলো ক্যালোরি, কাউ মিল্কের মধ্যে হচ্ছে 72 কিলো ক্যালোরি। ঠিক আছে, হিউম্যান মিল্ক কন্টেন্স, মানে হিউম্যান মিল্ক মানে ব্রেস্ট মিল্ক। ঠিক আছে, ইট কন্টেন্স ওয়ে প্রোটিন উইচ ইজ ইজিলি ডাইজেস্টেবল, আর ম্যাক্সিমাম হয় 5 মান্থে। আর কাউ মিল্ক কি বললাম? প্রোটিন বেশি থাকে, ল্যাকটোজ কম থাকে, ক্যালসিয়াম বেশি থাকে। ঠিক আছে, আবার ক্যাসিন থাকে ওর মধ্যে, ল্যাক্টোগ্লোবিউলিন থাকে। ল্যাক্টোগ্লোবিউলিন কি করে মনে রাখবে? জি ফর গরু, গ্লোবিউলিন তো জি ফর তোমার হচ্ছে কাউ মিল্কে থাকে ওটা। ঠিক আছে, আর হচ্ছে ক্যাসিন যেটা থাকে ওটার মধ্যে কি থাকে? CMPA। CMPA কি হয় ম্যাম? কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি। অ্যালার্জি মানে কি? আমার পেট খারাপ করবে, পেট গুড়গুড় করবে, ডায়রিয়া করবে। তাহলে একটা কোশ্চেন এসেছিল তোমাদের নর্থ সেটে, এ 2 month ওল্ড বেবি ওপিডিতে এসছে, মানে মা নিয়ে এসছে 2 মাস বাচ্চার বেবিকে। বাচ্চাটার প্রচন্ড ডায়রিয়া হচ্ছে, পেট কামড়াচ্ছে, ঠিক আছে, বমি হচ্ছে, এইসব হচ্ছে। তাহলে সেটার কি কারণ হতে পারে? অপশনে ছিল ও ব্রেস্ট মিল্ক খাচ্ছে, ও কাউ মিল্ক খাচ্ছে, আর দুটো ফালতু অপশন ছিল। তাহলে কি হবে এখানে আনসারটা বলো? কাউ মিল্ক খাচ্ছে। তো এগুলো হচ্ছে কোশ্চেন ফ্রেম করার টেকনিক। আমি তোমাদের পড়িয়ে দিলাম, আর তোমরা কোশ্চেন তখন বুঝতেই পারছো না কি জিজ্ঞেস করেছে, তাহলে কিন্তু ব্রেনটা খাটাতে হবে তো ওখানে। ঠিক আছে, যে একটা বাচ্চা 3 মাস বয়স,
ওর মা এসছে, ডক্টর ওপিডিতে, যে আমার বাচ্চা না খুব ডায়রিয়া করছে, ওর পেট কামড়াচ্ছে, ও দুধ খেলেই বমি করে দিচ্ছে, ওর ওজন বাড়ছে না, এক্সেট্রা এক্সেট্রা। এইগুলো শুনলে কিন্তু ওকে বুঝে যেতে হবে ও কিন্তু কাউ মিল্ক খাচ্ছে, ব্রেস্ট মিল্ক খাচ্ছে না। ব্রেস্ট মিল্ক খেলে এইসব প্রবলেম জেনুইনলি হয় না, বাট রেয়ার কেসে তো হতেই পারে, তাই না? ওটা তো আমরা এক্সাম্পল হিসেবে ধরবো না, বাট রেয়ার কেসে এগুলো হয়, কিন্তু কাউ মিল্ক খাচ্ছে তখন ওকে অপশন কোনটা টিক মারতে হবে? কাউ মিল্ক। ঠিক আছে, দেখে নাও এটা আরেকবার। এখানে বাকিটা লিখে রেখেছি, ঠিক আছে? হলো which of the following is significantly different in human and cow milk? তাহলে প্রোটিন এন্ড ল্যাকটোজ। ঠিক আছে, তারপর বললাম আমি আগে, প্রোটিন কাউ মিল্কে বেশি থাকে, ল্যাকটোজ হচ্ছে কম থাকে, ক্যালসিয়াম বেশি থাকে। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। এইটাই মোটামুটি মনে রাখতে পারো না পরীক্ষায়। আমি বলছি তোমাদেরকে ব্রেস্ট মিল্ক বা যে মিল্ক রিলেটেড যে কোশ্চেনগুলো একটাও আটকাবে না। ওটা আমরা ওই যে এখন পড়ি যে ভুলে যাই, রিভিশন করি না, দিয়ে বাস ঘেটে দিই। ঠিক আছে, দেখো, a child having projectile vomiting who has diagnosed pyloric stenosis, which of the following acid base imbalance can be seen in the child? একটা বাচ্চা আছে, ও প্রচন্ড বমি করছে, কেন বমি করছে? পাইলোরিক স্টেনোসিস হয়ে গেছে বলে। তো সেটার জন্য ওর কি হতে পারে? আনসার বলো তোমরা, কি হবে? আনসার হবে মেটাবলিক অ্যালকালোসিস। ঠিক আছে, মেটাবলিক অ্যালকালোসিস। কেন ম্যাম, কেন হবে? আচ্ছা দেখো, পাইলোরিক স্টেনোসিস যখন আমি জিআই সিস্টেম পড়াবো তোমাদেরকে, তখন ডিটেলসে বুঝাবো। এখনের জন্য মনে রাখো, এই যে এটা আমার স্টোম্যাক, এই ট্যাব ফ্যাবে আঁকতে না একদম পারি না আমি। ঠিক আছে, এটা হচ্ছে স্টোম্যাক। সরি ফর মাই ড্রয়িং, বাট বুঝে যেও। তো পাইলোরিক স্টেনোসিসে কি হয় না, পাইলোরাস পার্ট যেটা ওটা সরু হয়ে যায়। ঠিক আছে, পাইলোরাস পার্ট যেটা ওটা সরু হয়ে যায়, যেখানে সব স্টোমাকের পার্ট আছে ওটা সরু হয়ে যায়। জাস্ট সিম্পল, মানে জাস্ট বোঝানোর মতো বলছি। তো যখন সরু হয়ে যায়, খাবারটা হজম হয় না। আমার পেটের যেটা পাইপের মতো নালীটা সরু হয়ে গেল, তখন খাবার পাস হতে পারবে না, আমার বমি হয়ে যাবে। এবার যখনই বমি হয়, আমার আমার পেটের মধ্যে কি আছে বলো? HCl আছে, তাহলে H+C+ সব আমার বেরিয়ে যাবে। আমার প্রচন্ড বমি হচ্ছে, তুমি পাইলোরিক স্টেনোসিস ভুলে যাও, নর্মালি বলো তোমার তোমার প্রচন্ড বমি হচ্ছে, তুমি আগের দিন মোমো খেয়েছো, ফুচকা খেয়েছো, তো প্রচন্ড বমি হচ্ছে, তোমার কি হবে? H+ বেরিয়ে যাবে, Cl বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে, পটাশিয়াম বেরিয়ে যাবে। তাহলে শরীরের মধ্যে H+Cl এগুলো কমবে না বাড়বে? শরীরের মধ্যে, আমার পেটের মধ্যে কমবে, তাই তো? সবকিছু কমে যাচ্ছে, এগুলো প্লাস প্লাস কমে যাচ্ছে। যখনই কমে যাবে, শরীরে পিএইচ কমে যায়। যখনই পিএইচ কমে যাবে, আমার হচ্ছে মানে কমে যাচ্ছে ওটা, পিএইচ ওটা সব কিছু বেরিয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই যখন ওটা বেরিয়ে যাবে, ওটাকে বলছি হচ্ছে আমরা অ্যালকালোসিস। ঠিক আছে, তাহলে আমার কি কি হচ্ছে এখানে? সরি, হাইপোক্যালেমিয়া, মানে কি বললাম? পটাশিয়াম কমে যাওয়াকে আমরা বলি হাইপোক্যালেমিয়া। ঠিক আছে, হাইপোক্লোরেমিয়া মানে ক্লোরিন কমে যাওয়া। ঠিক আছে, হাইপো LOREMI, CHLOREM, ক্লোরেমিয়া। তাহলে যখন পিএইচ কমে যাচ্ছে আমার, ঠিক আছে, পিএইচ আমার কমে যাচ্ছে, এটা আনসার কি হবে? মেটাবলিক অ্যালকালোসিস। যেহেতু আমার বমি হচ্ছে, মানে অ্যাসিড বেরিয়ে যাচ্ছে শরীরের মধ্যে, যখনই অ্যাসিড বেরিয়ে যাচ্ছে শরীরের মধ্যে, অ্যালকালিনটা বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড মেটাবলিক অ্যালকালোসিস। আর একটা তোমাদের ফর্মুলা আমি শিখিয়ে রাখি, মনে রাখবে, পিএইচ সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল হয় CO2 থেকে। ঠিক আছে, আর পিএইচ ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় বাইকার্বনেটকে। এটার কথাটা মানে কি? যখনই পিএইচ বাড়বে, বাইকার্বনেটও বাড়বে। বুঝতে পারলাম? পিএইচ কমবে, কার্বন ডাইঅক্সাইড বাড়বে। এই যে এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে অ্যাসিড বেস ইমব্যালেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, একদম 10 স্টার। পিএইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কার্বন ডাইঅক্সাইড, মানে পিএইচ কমলে কার্বন ডাইঅক্সাইড বাড়বে, কার্বন ডাইঅক্সাইড কমলে পিএইচ বাড়বে। আবার আরেকটা কি বললাম? পিএইচ বাড়লে বাইকার্বনেটও বাড়বে, পিএইচ কমলে বাইকার্বনেটও কমবে। বাইকার্বনেট মানে HCO3, আর HCO3টা কি হয় বলো? বেস হয়, এটা কি হয়? অ্যাসিডিক হয়। ঠিক আছে, তো এটা তোমরা পরে যখন MSN মেন্টাল মেডিকেল সার্জিক্যাল যখন পড়বে, ওখানে দেখবে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বলে চ্যাপ্টার আছে, তখন কোনো স্যার তোমাদের পড়াবেন, হয়তো দেবকান্ত স্যার বা সৌরভ স্যার, তখন ওরা কভার করবেন। বাট এখন জন্য জাস্ট বলে রাখলাম। তো এটা এরকম ব্যাপারটা হয়। তো এখানে দেখো, আমার যখনই বমি হচ্ছে, আমার মধ্যে কি কমছে? H+K+ কমে যাচ্ছে। যখনই এগুলো কমে যাচ্ছে, আমার পিএইচ কি হচ্ছে বলো? বললাম ইনভার্সলি প্রপোর্শনাল। এটা ওখানে বেরিয়ে আছে K+H+Cl- বেরিয়ে যাচ্ছে, শরীরে সবকিছু কমে গেল, পিএইচটা কি হলো? আমার বেড়ে গেল। যখনই পিএইচ বেড়ে গেল, আমি কি বললাম? HCO3 বেড়ে যাবে, দুটো হলে একসাথে বাড়ছে, ওটাকে বলি আমরা অ্যালকালোসিস। আর পিএইচ কমা মানে আমরা বলি হচ্ছে অ্যাসিডোসিস। ঠিক আছে, এটা হচ্ছে এটার আনসার, মানে বিএডটা। ঠিক আছে,
হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য অ্যান্টেরিয়ার ফন্টেনিল, ঠিক আছে, হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য অ্যান্টেরিয়ার ফন্টেনিল, ইট ইজ অলওয়েজ দ্য আনসার ইজ ডায়মন্ড শেপ। এটা তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে, ইটস অলওয়েজ হচ্ছে ডায়মন্ড শেপ, ঠিক আছে। আর পোস্টেরিয়ার ফন্টেনিলের কি হয়, ট্রায়াঙ্গুলার শেপ, ঠিক আছে। অ্যান্টেরিয়ার ফন্টেনিল যেটা আমার মানে আমাদের তো নেই অবভিয়াসলি, বাচ্চাদের থাকে যে এইখানটা করে, ওটা হচ্ছে আমার ডায়মন্ড শেপ। আর পোস্টেরিয়র ফন্টেনিল হচ্ছে আমার ট্রায়াঙ্গুলার শেপ। অ্যান্টেরিয়র ফন্টেনিল যেটা কতদিনে বন্ধ হয় বলো, 18 মাস। কতদিনে ওটা কমপ্লিটলি ক্লোজার হয়ে যায়, 18 মাস। আর পোস্টেরিয়র ফন্টেনিল হচ্ছে আমার 2 থেকে 3 মাস। সেটা অ্যাকর্ডিং টু অপশন তোমাকে চুজ করতে হবে। যদি আমরা 4 থেকে 5 মাস দিয়া বা ওরকম, তখন সেটা অপশন দেখে নেয়, বাট স্ট্যান্ডার্ড আমরা 2 to 3 মান্থই ধরি, ঠিক আছে। আর ফন্টেনিলস আমাদেরকে কিসে হেল্প করে, বাচ্চাদের আমরা কেন ফন্টেনিল দেখি, টু অ্যাসেস দ্য ক্রেনিয়াল গ্রোথ, টু অ্যাসেস দ্য ক্রেনিয়াল গ্রোথ, মানে কি বললাম, আমাদের যে ক্রেনিয়ালের গ্রোথ আছে সেটা কতটা অ্যাসেস করার জন্য আমরা ফন্টেনিল দেখি, ঠিক আছে। যদি ফন্টেনিলটা সার্টেন টাইমের মধ্যে বন্ধ না হয়, আমাদের কিন্তু অনেক ডিজিজ হয়ে যেতে পারে, ঠিক আছে, বা অ্যাবনর্মালিটি দেখা যেতে পারে। তার জন্য আমাদের কিন্তু জানা উচিত কোনটা নর্মাল, তবে কিন্তু আমরা অ্যাবনর্মাল জানতে পারবো। ভেবে নাও এটা মা এসেছে, সে বলছে যে 12 মাস বয়স আমার বাচ্চার, ওর কিন্তু এখনো অ্যান্টেরিয়র ফন্টেনিলটা বন্ধ হয়নি। তাহলে অ্যাজ এ নার্স তুমি কি করবে, ডক্টরকে ডাকবে, রেফার করবে, ওর মেডিকেল কিছু ম্যানেজমেন্ট করবে বা কিছু করবে না, শুধু মাকে বুঝাবে, কাউন্সিলিং করবে। তাহলে আনসার কি হবে বলো, এটার কাউন্সিলিং করবো। তো তোমাকে কিন্তু তার জন্যই নর্মাল প্যারামিটারগুলো জানতে হবে, যে 18 মাস অবধি কিন্তু নর্মাল। তাহলে তবেই আমি যখন নর্মাল প্যারামিটার জানবো, তবেই কিন্তু আমি আনসার মানে কোশ্চেনকে অ্যাটেন্ড করতে পারবো। তুমি জানোই না কবে অ্যান্টেরিয়র ফন্টেনিল বন্ধ হয়, তুমি কোনোদিন সে এমসিকিউ অ্যাটেন্ড করতে পারবে না, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এখানে কেমন কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য অ্যান্টেরিয়র ফন্টেনিল আসতে পারে, হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য পোস্টেরিয়র ফন্টেনিল আসতে পারে। তাহলে পোস্টেরিয়র ফন্টেনিল কোনটা বললাম, ট্রায়াঙ্গুলার শেপ। অ্যান্টেরিয়র ফন্টেনিল কবে বন্ধ হয়, 18 মাস। একটা বাচ্চা এসছে 13 মাস 14 মাস বয়স, ওর মা খুব চিন্তিত যে ফন্টেনিল এখনো বন্ধ হয়নি, তুমি কি করবে, কিচ্ছু করবে না, মাকে কাউন্সিলিং করবে যে কোনো চাপের কিছু নেই, এখন সময় আছে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই এরকম টাইপের কোশ্চেন। দেখো, which precautions a nurse must take during phototherapy, এটা leave the infant's cloth, check the infant's cloth, cover the infant's eyes, reposition the infant infrequently। তাহলে কি হবে এখানে, cover the infant's eyes। এবার আমি বলি ফটোথেরাপিতে কি হয়, জন্ডিসে আমি এগুলো বলবোই, বাচ্চাকে পুরো খালি গায়ে, ঠিক আছে, ফটোথেরাপিতে একটা মেশিন লাগানো থাকে, বেবি কট আছে, একটা ফটোথেরাপি মেশিন থাকলো, বেবি পুরো খালি গায়ে থাকে, শুধু ডাইপার পরে থাকে। আর হচ্ছে চোখে একটা, সে যেমন কানামাছি খেতাম ছোটবেলায় আমরা, ওরকম একটা ব্যান্ড হয়, ওরকম হচ্ছে আমরা ওদের চোখে দিয়ে দিই, ঠিক আছে। হচ্ছে লিভ দ্য মানে লিভ কভার দ্য আই আর কভার দ্য জেনাইটালস, এটা করি একটা। লিভ দ্য ইনফ্যান্টস ক্লথস, না, রিমুভ দ্য ইনফ্যান্টস ক্লথ, ঠিক আছে, রিমুভ করতে হয় ক্লথ। সেকেন্ড, চেক দ্য ইনফ্যান্টস ক্লথ, না, চেক করার কোনো গল্প নেই, পুরো খালি গায়ে বাচ্চা থাকবে, কোনো কিছু থাকবে না দেয়া, ঠিক আছে। কভার দ্য ইনফ্যান্টস আই, আর হচ্ছে কভার দ্য জেনাইটালস। আর রিপোজিশন দ্য ইনফ্যান্ট ইনফ্রিকুয়েন্টলি, না, ফ্রিকুয়েন্টলি বাচ্চার পজিশন কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। কেন বলো, সব জায়গায় যাতে লাইটটা পায়। ফটোথেরাপি মানে কেটে লাইট দেওয়া হয়, তাকি জন্ডিসের পেশেন্ট বাচ্চাটার মধ্যে সব ঠিক হয়ে যায়। পরে সব বুঝাবো ফটোথেরাপি মেকানিজম নেক্সট ক্লাসে। তো সেখানে রিপোজিশন দ্য ইনফ্যান্ট ফ্রিকুয়েন্টলি, নট ইনফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্টলি মানে কি, বারবার। কভার দ্য ইনফ্যান্টস আইস, ঠিক আছে, এটা একটা। আর চেক দ্য ইনফ্যান্টস ক্লথ, আর লিভ দ্য ইনফ্যান্টস ক্লথ, ঠিক আছে। কভার দ্য ইনফ্যান্টস আই হবে, এটা এখানে অ্যাটেন্ড লিখে রাখবে। যদি আমরা চোখটা কভার না করি, তাহলে কিন্তু ওর রেটিনাল ড্যামেজ হয়ে যেতে পারে। কার, বাচ্চার রেটিনাল ড্যামেজ অফ দ্য বেবি হয়ে যাবে। কেন, কখন, যদি না আমরা চোখটা কভার করি। যদি চোখ কভার করে দিলাম, জেনাইটালস কভার করে দিলাম, কোনো অসুবিধা নেই, বাট চোখ খোলা রাখলে কিন্তু সমস্যা। তাহলে আমার শুধু বডিতে কোনো বাচ্চার শরীরে মানে কাপড় জামা থাকবে না, শুধু ডাইপার থাকবে, আর হচ্ছে চোখটা কভার থাকবে, ঠিক আছে। তো এটা আনসার কি বললাম, কভার দ্য ইনফ্যান্টস আই। এটা ছাড়াও কিন্তু ফটোথেরাপিতে গাদা গাদা কোশ্চেন আসে, দেখবে কি টাইপের লাইট ইউজ হয়, ব্লু হোয়াইট লাইট ইউজ হয়, লাইটের ওয়েভলেন্থ কত, মেশিনটার আর বাচ্চার মধ্যে কতটা ডিস্টেন্স রাখা উচিত, ঠিক আছে, ফটোথেরাপির কমপ্লিকেশনস কি, এগুলো প্রচুর কোশ্চেন আসে, পিওয়াইকিউ আসে, ঠিক আছে। তো এগুলো তোমাদেরকে জানতে হবে। নেক্সট ক্লাস যখন আমি করাবো জন্ডিস, তখন কভার আপ করবো, ঠিক আছে। আপাতত তোমরা রাখবে, ফটোথেরাপিতে আমরা সবসময় ইনফ্যান্টস আইটাকে ক্লোজ রাখবো, জেনাইটালসটাকে ক্লোজ রাখবো, জামা কাপড়গুলো খুলে রাখবো, ডাইপার পরিয়ে রাখবো, ঠিক আছে। নেক্সট দেখো, which of the following observations of a child with cast does not require any intervention। মানে কাস্ট মানে কি, যদি প্লাস্টার করে পায়ে, বাচ্চা যখন পা ভেঙে যায় আমরা হচ্ছে প্লাস্টার করি, তো ওটাকে বলা হয় কাস্ট, ঠিক আছে। তো সেই কাস্টটাকে আমরা যখন দেখছি, তাহলে এই কোশ্চেনে জানতে চেয়েছে কোন জিনিসটাকে দেখলে আমার মনে হবে সব ঠিক আছে, কোনো নার্সিং অ্যাকশন বা আমার কোনো কিছু করার মতো দরকার নেই, ঠিক আছে। ফার্স্টে দেখো কি দিয়েছে, মানে এটা দেখো টাইটনেস অফ এ কাস্টটা প্রচুর টাইট, তোমার কিছু করা দরকার নাই,
অবভিয়াসলি করা দরকার, যদি টাইটনেস অফ কাস্ট থাকে তাহলে এটা আমার আনসার হবে না, কারণ দেখো ডাজ নট দিয়েছে, যদি ডাজ দিতে ডাজ নট দিয়েছে, এটাকে আমি হাইলাইট করছি যে ডাজ নট দিয়েছে, ঠিক আছে, ডাজ নট, তাই ডাজ নট রিকোয়ার দিয়েছে, তাই টাইটনেস অফ এ কাস্ট যদি থাকে কোনো বাচ্চার মধ্যে তাকে কিন্তু আমাকে কিছু মানে আমাকে কোনো নার্সিং অ্যাকশন করতে হবে, বসে থাকলে চলবে না, ঠিক আছে। তবে দেখো উইক অর অ্যাবসেন্ট পেরিফেরাল পালস ইন এ কাস্টেড এক্সট্রিমিটি, অবভিয়াসলি তুমি একটা জায়গায় পালস পাচ্ছ না, পায়ের একটা জায়গায় পালস পাচ্ছ না, কিছু করবে না যে ঠিক আছে পাচ্ছি না বসে থাকুক, না, আমাকে ডক্টরকে ইনফর্ম করতে হবে, দেখতে হবে কেন পালস পাচ্ছি না, বাচ্চা কি খারাপ হয়ে যাচ্ছে বা বাচ্চা আরো ডিটোরিয়েট করছে কিনা এটা দেখতে হয়, তাহলে এটা হবে সোয়েলিং অর আনইউজুয়াল কোল্ডনেস অফ টোজ অর ফিঙ্গার অফ কাস্টেড এক্সট্রিমিটি, মানে আমার যে পায়ে প্লাস্টার, কাস্ট মানে কি বললাম, প্লাস্টার, যে সাদা প্লাস্টার দেওয়া আছে সেই জায়গাটা ফুলে গেছে, ঠান্ডা হয়ে গেছে, কিছু করবে না, তুমি বসে থাকবে, একদমই না, আমাকে তখন কিন্তু ডক্টরকে ইনফর্ম করতে হবে, তাই তো, যে কোনো ইনফেকশন হলো কিনা বা কোনো কিছু সমস্যা হলো কিনা ওরকম, তাহলে এই তিনটে হবে, তাহলে অটোমেটিকলি আমি যদি এলিমিনেশন মেথডে যাই তাহলে আমার আনসার কোনটা হবে, এটার বি, এবিলিটি টু মুভ টোজ অর ফিঙ্গার্স অফ কাস্টেড এক্সট্রিমিটি, মানে এই যে এটা আমার পা ভেবে নাও, ও নিজের পাটাকে এই যে নড়াতে পারছে, আমার কিছু করা দরকার আছে না, ভালো কথা তো, যদি ওনের পাটা ওই প্লাস্টারের মধ্যে দিয়ে যদি নড়াতে পারে ওটা ভালো কথা, আমার তো কিছু করার অসুবিধা নেই, তো এখানে আনসার কি হবে এ, ঠিক আছে। বাকি তিনটে কিন্তু খারাপ সাইড, এই যে বাকি তিনটে এটা, বাকি এই যে এই তিনটে এটা আছে না, এটা হচ্ছে আমার ডেঞ্জার সাইন, মানে আমার ডক্টরকে ইনফর্ম করতে হবে, নার্সিং অ্যাকশন করতে হবে। দেখো ওটা লিখেছি মুভমেন্ট অফ ডিজিটস ইন্ডিকেটস গুড নিউরোভাস্কুলার স্টেটাস, আমি যে হাত পা নড়াতে পারছি মানে আমার সব নর্মাল, ভালো আছি আমি। টাইটনেস, অ্যাবসেন্ট পালস আর কোল্ড সোয়েলেন এক্সট্রিমিটিস মে সিঙ্গেল কম্পার্টমেন্ট সিনড্রোম, আচ্ছা কম্পার্টমেন্ট সিনড্রোম কি পরে তোমরা জানতে পারবে যখন তোমাদেরকে অর্থোপেডিক্স পড়ানো হবে, এখন ওটা আমি যাচ্ছি, ওটা একটা ডিজিজ পার্ট, ডিটেলসে বলতে হবে, তো এখন মনে রাখবে আমরা হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোমে 6P দেখি, ঠিক আছে, পেলনেস, পালসলেসনেস, ঠিক আছে, পুয়ার পারফিউশন, এগুলো দেখে থাকি, আর এর চেয়ে বেশি ডিটেলসে এখন জানতে হবে না, এখন যেগুলো এমসিইউ করছো সেগুলোতে ফোকাস করো। দিস সাইন্স নিড ইমিডিয়েট মেডিকেল ইন্টারভেনশন টু অ্যাভয়েড পার্মানেন্ট ড্যামেজ, যেই তিনটে সাইন বললাম ওগুলো ডেঞ্জার সাইন, আমাকে কিন্তু নার্সিং অ্যাকশন করতে হবে, কিন্তু আমায় কোশ্চেনে জিজ্ঞেস করছে কোনটাতে করতে হবে না, তাহলে কোনটাই করতে হবে না, এই যে হাত পা নড়াতে পারছি আমি, এটা আমায় করতে হবে না, ঠিক আছে, ডান। দ্য মোস্ট ক্রিটিক্যাল টাইম ফর এ নিউবর্ন জাস্ট আফটার বার্থ, মানে একটা বাচ্চার সবেমাত্র জন্মিয়েছে সেখানে সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ, ক্রিটিক্যাল মানে কি খুব ইম্পর্টেন্ট, গুরুত্ব টাইম কি প্রথম 48 আওয়ার্স, তাই তো, বাচ্চা মারা যেতেও পারে বলেছিলাম, প্রিম্যাচিউরিটি, লো বার্থ ওয়েট ওইগুলোর জন্য, তাহলে প্রথম 48 আওয়ার্স একটা বাচ্চার জীবনে প্রচন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো দ্য ফার্স্ট 48 আওয়ার্স পোস্ট বার্থ আর দ্য মোস্ট ভালনারেবল পিরিয়ড অফ এ নিউবর্ন, এই যে এইগুলো আমি লিখেছি সবার নোটস থেকে একদম সিম্পল মানে ইংলিশে লিখেছি, তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না, তাও আমি একবার বুঝিয়ে দিচ্ছি বাংলায়, কিন্তু এগুলো তোমরা একবার করে পড়বে, মানে র্যাশনালগুলো তোমরা একদম মানে পড়লেই জলের মতো বুঝতে পেরে যাবে, কারণ এগুলো একদম সিম্পল, মানে নিজের নোটস থেকে মানে বাংলাটাকে ইংলিশ করে লিখেছি আমি জাস্ট, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। দ্য ফার্স্ট 48 আওয়ার্স পোস্ট বার্থ আর দ্য মোস্ট ভালনারেবল পিরিয়ড ফর নিউবর্ন, কেন কি ওখানে অ্যাসফাইক্সিয়া মানে হচ্ছে শ্বাসকষ্ট, হাইপোথার্মিয়া মানে হচ্ছে ঠান্ডা, ওই যে টেম্পারেচার কমে যাওয়া, সেপসিস মানে হচ্ছে ইনফেকশন, হাইপোগ্লাইসিয়া মানে হচ্ছে সুগার ফল করা, ইজ হাইয়েস্ট, মানে প্রথম 48 আওয়ার্সে বাচ্চার তাহলে কি কি হওয়ার চান্স আছে, অ্যাসফাইক্সিয়া শ্বাসকষ্ট, হাইপোথার্মিয়া মানে টেম্পারেচার কমে যাওয়া, সেপসিস ইনফেকশন, হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে, মানে সুগার ফল করা, এগুলো হওয়ার চান্স আছে, তার জন্য প্রথম 48 আওয়ার্স আমাকে বাচ্চাকে কিন্তু খুবই চোখে চোখে রাখতে হবে, ঠিক আছে, মানে জন্মালো আর ছেড়ে দিলাম ওকে ওরকম কিন্তু আমাকে প্রচুর ওকে মনিটর করতে হবে, ওর ভাইটাল সাইন্স দেখতে হবে, সব দেখতে হবে, ঠিক আছে। আর ব্রেস্ট ফিডিং শুরু করাতে হবে আধা ঘন্টার মধ্যে, মানে একটা তো হয় ব্রেস্ট ফিডিং কখন শুরু করানো উচিত, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তত, বাট যদি মায়ের নর্মাল ডেলিভারি হয়েছে বা দেখো যে অপশনে উইদিন 30 মিনিটস দেওয়া, তাহলে উইদিন 30 মিনিটস, বাট বিভিন্ন 30 মিনিটস দেওয়া নেই, অ্যাজ সুন অ্যাজ পসিবল দেওয়া, তখন কিন্তু আনসার অ্যাজ সুন অ্যাজ পসিবল হবে কি ব্রেস্ট ফিডিং, আর যদি নর্মাল সিজার হয়ে থাকে তখন আমরা 2 ঘন্টা বলি, ঠিক আছে, উইদিন 2 আওয়ার্স, সেটা অ্যাকর্ডিং টু অপশন তোমরা দেখবে কোনটা বেস্ট হয়, মোটামুটি 2 ঘন্টার মধ্যে বলে। আর যদি নর্মাল ডেলিভারি হয়, এখানে লিখে দিচ্ছি নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি যদি হয় তাহলে হচ্ছে উইদিন 30 মিনিটস আমি ব্রেস্ট ফিডিং কিন্তু শুরু করে দেবো মায়ের, ঠিক আছে। আর আরেকটা কথা, এখন নিউনাটাল মর্টালিটি বলেছিলাম, প্রিম্যাচিওরিটি আর হচ্ছে লো বার্থ ওয়েটের জন্য হয়, সেটা হাইয়েস্ট কখন হয়,
এই 48 আওয়ার্সে, ঠিক আছে? এই যে প্রথম 48 আওয়ার্সে কিন্তু হাইয়েস্ট হয়। তার জন্য যে কোনো বাচ্চার সবথেকে ক্রিটিক্যাল টাইম যখন জন্মাচ্ছে ফার্স্ট 48 আওয়ার্স, কিন্তু 15 দিনও নয়, 7 দিনও নয়, 28 দিনও নয়, ওই পুরো নিওনেটাল পিরিয়ড হয়ে গেল, তাই না? 28 দিন পুরো নিওনেটাল পিরিয়ড হয়ে গেল, সেটা কিন্তু নয়। কোনটা তাহলে? ফার্স্ট 48 আওয়ার্স অফ লাইফ, ঠিক আছে? হোয়াট ইজ এনিউরেসিস? ঠিক আছে, এনিউরেসিস মানে মনে রাখবে হচ্ছে বারবার হিসু যাওয়ার হ্যাবিট। এনিউরেসিস মানে কি হচ্ছে? বারবার বাথরুম যাওয়ার হ্যাবিট, ঠিক আছে? এই যে ইনভলন্টারি নকচারাল ইউরিনেশন মানে বারবার পেচ্ছাপ পেয়ে যায়, ঠিক আছে? বারবার আমার রাত্রেবেলায় প্যান্টেই টয়লেট হয়ে যায়, বাচ্চাদের হয় দেখবে, তো তখন আমরা ওটাকে বলি ইনভলন্টারি নকচার্নাল ইউরিনেশন। কি বললাম? ইনভলন্টারি নকচার্নাল ইউরিনেশন মানে বারবার রাত্রেবেলায় ঘুমিয়ে আছে বাচ্চা, বাথরুম পাস করে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড এনিউরেসিস। তো দেখো ডেফিনেশন কি এনিউরেসিসের, ইট ইজ দ্য বেড ওয়েটিং আফটার দ্য এক্সপেক্টেড এজ অফ ব্ল্যাডার কন্ট্রোল, মানে ইউজুয়ালি 5 বছর, মানে একটা ছোট বাচ্চা বারবার ভেবে নাও টয়লেট করে দিচ্ছে, সেটা কিন্তু এনিউরেসিস না। কেন? ওটা তো নর্মাল ওই বয়সে করা, তাই না? তুমি আমি করলে এটা অ্যাবনর্মাল, বাট আজকে যে পুচকুগুলো করে ওটা কিন্তু অ্যাবনর্মাল নয়, ঠিক আছে? তাহলে এনিউরেসিস ইজ বেড ওয়েটিং আফটার দ্য এক্সপেক্টেড এজ অফ ব্ল্যাডার কন্ট্রোল, মানে 5 বছর বয়সের পর, একটা বাচ্চার বয়স 5 বছর পেরিয়ে গেছে, তারপরে ও রাতে ঘুমাতে ঘুমাতে বারবার টয়লেট করে দিচ্ছে, খাটে হিসু করে দিচ্ছে, সেটাকে বলা হয় এনিউরেসিস, ঠিক আছে? এটার ম্যানেজমেন্ট কি? এটা কোশ্চেন এসছে পিওয়াইকিউ, এটা পিওয়াইকিউ হচ্ছে বিহেভিয়ারাল প্রবলেম, ঠিক আছে? এটা পিওয়াইকিউ এসেছে যে ইট ইজ কমন অ্যান্ড অফন রিজলভ উইথ এজ, মানে আপনি আপনি নিজে ঠিক হয়ে যায়, আর নাহলে কিন্তু বিহেভিয়ারাল থেরাপি আমাকে দিতে হবে, ঠিক আছে? আর স্ট্রেস হলে বাচ্চা মাঝে মাঝে হিসু করে দেয়, তাই তো যখন আমরা খুব ভয়ে থাকি দেখবে বাচ্চাদের বকাঝকা করলে বা পরীক্ষার আগে বা কোনো কিছু ওরা যদি ভুল করে থাকে, কোনো কিছু ওরা ভেঙে দিয়েছে, ওদেরকে বকা দিলেই প্যান্টে ওরা হিসু করে ফেলে, দ্যাট ইজ মানে এটা এক ধরনের মানে স্টিমুলাস হতে পারে, ঠিক আছে? আর এটার কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ তোমার কি বললাম এনিউরেসিস, ওটা হচ্ছে আমার বিহেভিয়ারাল থেরাপি। কি বললাম? বিহেভিয়ারাল থেরাপি, এটাও কিন্তু পিওয়াইকিউ এসছে, ঠিক আছে? আর একটা হয় অ্যালার্ম থেরাপি বলে, মনে রাখবে, এটা দেওয়া হয়, ঠিক আছে? এটা কোশ্চেন এসছে পিওয়াইকিউ, দুবার এসছে বোধহয় নট সেটে, যে হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ এনিউরেসিস, তখন কিন্তু বিহেভিয়ারাল থেরাপি অপশনে দেওয়া ছিল না, অ্যালার্ম থেরাপি তখন হয়, মানে অ্যালার্ম হিসু করলেই অ্যালার্ম, এরকম মনে রাখবে। আর যদি অ্যালার্ম থেরাপি না থাকে তাহলে বিহেভিয়ারাল থেরাপি, এটা হচ্ছে আনসার, ঠিক আছে? নেক্সট দেখো, উইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিজ ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর 8 years old উইথ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট, তাহলে এখানে দেখো আনসার যাবে রিডিং বুকস, ঠিক আছে? তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মানে কি বলো? হিমোগ্লোবিন কম শরীরে, যখনই শরীরে আমার হিমোগ্লোবিন কম, আমার অক্সিজেন টানার বা শরীরের মধ্যে ক্ষমতাটা কি হবে? কম। তাহলে ডান্সিং মানে নাচ করতে গেলে আমাদের এনার্জি লাগে, তাই তো? যখন আমরা ওই দুর্গাপুজোতে দশমীতে নাচি, প্রচুর এনার্জি লাগে তো, ঘেমে টেমে একদম, তো সেরকম আমরা করতে পারবো না, কারণ বাচ্চার মধ্যে অলরেডি অক্সিজেনের কমি আছে, ঠিক আছে? প্লেইং ভিডিও গেমস, যে ভিডিও গেমস প্রচন্ড স্ট্রেস, তাই না? বাচ্চারা দেখবে ভিডিও গেমস খেলে একদম স্ট্রেসড আপ হয়ে একদম মানে করছে, ওরকম সিচুয়েশন করবো। রাইডিং সাইকেল চালাচ্ছে, ওটা খাটনির কাজ। যে কোনো কাজ যেখানে আমার শরীরের উপরে চাপ পড়বে, আমার উপরে চাপ পড়বে, সেইগুলো আমরা বাচ্চাকে করতে মানে অ্যাভয়েড করবো করা। তারপর একটা 8 বছরের বাচ্চা যার অ্যানিমিয়া আছে, ঠিক আছে, সেখানে রিডিং বুক, যে বসে বসে বই পড়বো, ঠিক আছে? দেখো, চিলড্রেন উইথ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অফন এক্সপিরিয়েন্স ফ্যাটিক মানে হচ্ছে টায়ার্ডনেস, ঠিক আছে? হাঁপিয়ে যাও, যে তোমরা হয়ে যাও কলেজের পরে, ক্লাসের পরে, দ্যাট ইজ ফ্যাটিক, টায়ার্ডনেস অ্যান্ড লো স্ট্যামিনা, মানে খুবই স্ট্যামিনা লো, ঠিক আছে? ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাইক ডান্সিং ওর সাইক্লিং মে ওয়ার্সেন দ্য সিম্পটম, আমি যদি ডান্স করি এখন ওই অবস্থায় সাইক্লিং চালাতে বলি, আমি আরোই খারাপ হয়ে যাবো, সেই জন্য বাচ্চাকে আমরা ওইসব করতে বলবো না। আর কোয়াইট অ্যাক্টিভিটিস মানে শান্ত শিষ্ট অ্যাক্টিভিটি, যেমন গান শোনা, বই পড়া, তারপরে তোমার কোথাও একটু আমি ছাদে গিয়ে হাঁটা, নর্মাল মানে যেগুলো কোনো মানে ঝামেলা নেই, কোনো খাটাখাটনি নেই, সেই কাজগুলো বাচ্চাকে আমি করতে বলবো, ঠিক আছে? এটা ডান্সের কি বললাম? রিডিং বুকস, বাচ্চাকে বলবো চুপচাপ বসো, বই খোলো, বই পড়ো, ঠিক আছে? গল্পের বই হতে পারে সেটা, বা অন্য কোনো কিছু বই হতে পারে, এরকম। কারণ কি বললাম, অ্যানিমিয়া মানে কি, মানে হিমোগ্লোবিনের যেটা মানে কি বলবো অ্যামাউন্ট, সেটা বডিতে কমে যায়, ব্লাডে কমে যায়। যখনই হিমোগ্লোবিন কম হয়ে যায়, জানি হিমোগ্লোবিন কি করে বলো? অক্সিজেনটাকে আমাদের শরীরের মধ্যে ট্রান্সপোর্ট করে। যখনই শরীরে হিমোগ্লোবিন কমে যাবে, আমার অক্সিজেনের ওই যে যাতায়াত করার ক্ষমতাটাও কমে যাবে। যখনই অক্সিজেন করার যাতায়াতটা কমে যাবে, আমি কিন্তু প্রচন্ড টায়ার্ড হয়ে যাব, কিছু কাজ করার আগেই টায়ার্ড আমি, দ্যাট ইজ কল ফ্যাটিক, মানে টায়ার্ড হয়ে যাওয়া বা লো স্ট্যামিনা, ঠিক আছে? তো সেসব বাচ্চাদেরকে আমরা খাটাখাটনির বা কোনো এনার্জির কাজ দিতে পারবো না, বাচ্চা আরো খারাপ হয়ে যাবে, তখন আমাকে কোনো শান্ত শিষ্ট কাজ দিতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, ইন চিলড্রেন উইথ ডায়রিয়া দ্য মেন এম অফ ওআরএস কি? তুমি সবাই জানো ডায়রিয়া যখন হয়, অনেক ওআরএস খেতে বলে আমাদেরকে, তখন আমাদের কি হয়? ডায়রিয়া মানে কি বলো? পটি হয়ে যাচ্ছে, বারবার স্টুল পাস হয়ে যাচ্ছে। আমি এখানে একটা কোশ্চেন করছি, পিওয়াইকিউতে প্রচুরবার এসছে তোমাদের, ডায়রিয়াতে
কি টাইপের অ্যাসিড বেস ইমব্যালেন্স দেখতে পাই, এটা তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে? এইগুলোর আনসার জন্য তোমাদের কমেন্টে বলো, নাহলে কিন্তু আমি তখন এমসিকিউ সেশনে কিন্তু তোমাদের আনসারগুলো আমি উত্তর দেবো না, তোমরা যদি আমার আনসারগুলো উত্তর না দাও, ঠিক আছে? তাহলে কি বললাম, ডায়রিয়াতে আমরা কি টাইপের অ্যাসিড বেস ইমব্যালেন্স দেখতে পারি, এই যেটা পড়ালাম আগে, কোনটা বলো? এই চারটের মধ্যে, যে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, এই চারটের মধ্যে আমরা হচ্ছে তোমার ডায়রিয়াতে কোনটা দেখতে পাই, আমাকে এটা কমেন্ট সেকশনে লিখে পাঠাবে, ঠিক আছে? এবার এখন কোশ্চেনে আসছি যে চিলড্রেনের ডায়রিয়া হয়েছে, আমরা ওআরএস কেন দিও? কারণ অবভিয়াসলি বারবার পটি হচ্ছে, আমার শরীর থেকে জল, সব আয়রন সব কিছু বেরিয়ে যাচ্ছে, তারপর ডিহাইড্রেশন হবে, মানে ডিহাইড্রেশন মানে হচ্ছে জলের কমি, শরীরের জলের কমি, সেটাকে বলে ডিহাইড্রেশন। রিডিউস মর্টালিটি যাতে মারা না যায়, টু কারেক্ট ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ডেফিসিট। আমার অবভিয়াসলি আমি আগেই বললাম যে আমার হচ্ছে শরীরের মধ্যে থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছে, তাহলে সেখানে আমি কি করব? আমাকে অবভিয়াসলি অল অফ দিস, ঠিক আছে? শরীরের মধ্যে জল বেরিয়ে যাচ্ছে, আমার পটি হয়ে যাচ্ছে বলে পটির মাধ্যমে তোমার বাইকার্বনেট, তারপরে আলাদা যেগুলো আয়ন্স আছে ইম্পর্টেন্ট শরীরে, সেগুলো সব বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? সব বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, তো সেই সবগুলোকে আমাকে ফিরিয়ে আনার জন্য আমাকে ওআরএস খেতে হয়। ওআরএস আমরা কত ঘন্টা ইউজ করি? একটা ওআরএস আমরা হচ্ছে 24 ঘন্টা অবধি ইউজ করতে পারি, মানে আমি এক বোতল ওআরএস বানালাম, জল বলছি, সেটা আমি 24 ঘন্টা অবধি ইউজ করতে পারি। 24 ঘন্টা পরেও ভেবে বোতলের মধ্যে ওআরএস আছে, বাড়িতে বানানো ওআরএস যেটা, সেটা আমি ফেলে দেবো, ঠিক আছে? আমি সেটা আবার কিন্তু ফ্রেশ ওআরএস বানাবো, কবে? পরের দিন, আবার 24 ঘন্টা পর, ঠিক আছে? কোশ্চেন আমাকে উত্তর দেবে যে অ্যাসিড বেস ইমব্যালেন্স কি দেখতে পাই আমরা ডায়রিয়াতে, কমেন্টে লিখবে। এবার দেখো নেক্সট কোশ্চেন, ওমফ্যালোসিল ইজ আ বার্থ ডিফেক্ট ভিজিবল অ্যাজ, ছবি দেখে নাও, এটাকে বলা হয় ওমফ্যালোসিল, ঠিক আছে? এটা হচ্ছে ওমফ্যালোসিল, ঠিক আছে? এটা হচ্ছে আবার ওমফ্যালোসিল, আর এটা কি হচ্ছে, এই যে এটা গ্যাস্ট্রোসিয়াসিস, ঠিক আছে? গ্যাস্ট্রোকাইসিস। কোশ্চেনটাকে পড়ে তারপরে বলছি আনসারটা। ওমফ্যালোসিল ইজ আ বার্থ ডিফেক্ট ভিজিবল অ্যাজ সোয়েলিং অফ দ্য স্ক্রোটাম। তোমরা এখানে স্ক্রোটামের সোয়েলিং দেখতে পাচ্ছ না? তাহলে এটা হবে না। স্ক্রোটাম কোনটা বলো? টেস্টিসের বাইরে যেটা, ওই যে স্ক্রোটাম থাকে না, পাউচ যেটা পেনিসের নিচে, ওটাকে স্ক্রোটাম বলে, ঠিক আছে? ভিজিবল লাম্প ইন দ্য গ্রয়েন, এখানে কোথাও তোমরা গ্রয়েনের কিছু দেখতে পাচ্ছ না। লেফটেরটা ওমফ্যালোসিল, এই যে এইটা হচ্ছে ওমফ্যালোসিল। ফিস্টুলা বিটুইন লার্জ ইন্টেস্টাইন আর ইউরিনারি সিস্টেম, না, ছবিতে তো কই দেখতে পাচ্ছি না লার্জ ইন্টেস্টাইন আর কিছুর মধ্যে ফিস্টুলা। ফিস্টুলা কি হয়? অ্যাবনর্মাল কানেকশন, একটা অ্যাবনর্মাল কানেকশন, ওটাকে বলি আমরা ফিস্টুলা। সেরকম কি কিছু দেখতে পাচ্ছি এখানে আমি? না, পাচ্ছি তো না। লাস্ট ডিফেক্ট অফ অ্যাবডোমিনাল ওয়াল অ্যাট দ্য আম্বেলিকাস, তাই তো? ওই যে আম্বেলিকাল ওয়াল, আম্বেলিকাস, এখানে একটা ডিফেক্ট, তাহলে এটা হবে আমার আনসার, এই যে এটা, ঠিক আছে? হলো? তাহলে কি বলো, ওমফ্যালোসিল কি? অ্যাবডোমিনাল ওয়াল অ্যাট দ্য আম্বেলিকাস। আম্বেলিকাসটা কোথায় থাকে? এই যে নাভি, আমাদের নাভি, ঠিক আছে? ওই পার্টটা, ওই জায়গাটাকে ন্যাভেল, ইংলিশে নাভিকে কি বলে? ন্যাভেল, সেই জায়গাটাকে হচ্ছে আম্বেলিকাস বলা হয়, যে নাভির যেটা ন্যাভেল পার্ট, ওটাকে আমরা আম্বেলিকাস বলি। আর ওটাকে ডিফেক্ট অফ অ্যাবডোমিনাল ওয়াল, পেটের ওই যে যেটা ওয়াল আছে, ওটা ডিফেক্ট হয়। এবার দেখো আম্বেলিকাস, ডিফেক্ট এট দ্য অ্যাবডোমিনাল ওয়াল ইন দ্য আম্বেলিকাস, ওটা কিন্তু ওমফ্যালোসিলও হয়, গ্যাস্ট্রোকাইসিসও হয়, দুটো ডিজিজে হয়। তাহলে ম্যাম ছবি, নর্সের ছবি দিয়েছিল একবার, ঠিক আছে? দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য। তখন কি করতে হয়? মনে রাখবে ওমফ্যালোসিলে কভারিং থাকে একটা, দেখতে পাচ্ছ ওখানে, এই যে হোয়াইট হোয়াইট জেলির মতো একটা কভারিং আছে, তো আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই? যখন এরকম হোয়াইট একটা জেলির মতো কভারিং দেখবে, সেটা মানে কি বলবে? ওমফ্যালোসিল। আর দেখো এটাতে কোনো কভার নেই, ডাইরেক্ট তুমি স্কিন দেখতে পাচ্ছ লাল, তো এটাকে আমি কি বলবো? গ্যাস্ট্রোকিয়াসিস। এই যে গ্যাস্ট্রোকিয়াসিস, বুঝতে পারলাম? তো ছবি যখন দেবে তোমাকে কিন্তু বুঝতে হবে, দুটোই কিন্তু সেম ডেফিনেশন, শুধু পার্থক্য কি, একটার মধ্যে কভার আছে, একটার মধ্যে কভার নেই, ঠিক আছে? মানে ভেবে নাও, এইটা যদি আমার হচ্ছে ওমফ্যালোসিল হয়, টাইপ, এটার মধ্যে কভার আছে, তাহলে ভিতরে দেখো এখানে সব ডিফেক্টগুলো, এটা হচ্ছে আমার ওমফ্যালোসিল, কেন? কভার আছে। এবার গ্যাস্ট্রোসিয়াসিসে কি হয়? এই যে ডাইরেক্ট এটা থাকবে, কোনো কভার থাকবে। এটাকে যদি আমি বলি যে এটা ওই রোগটা, মানে অ্যাবডোমিনাল বলে ডিফেক্টটা, তো এটা যখনই আমি এরকম করে ধরছি, তাহলে এটা কি হচ্ছে? আমার গ্যাস্ট্রোকিয়াসিস, কোনো কভারিং নেই, ঠিক আছে? এটা কি হয়ে গেল আমার? ওমফ্যালোসিল কভারিং, এরকম করে মনে রাখবে, ঠিক আছে? নাহলে পরীক্ষার টাইমে সব ভুলে যাবে। তাহলে লেফটটা কি বলো? ওমফ্যালোসিল, রাইট সাইড এটা গ্যাস্ট্রোসিস। এটার আনসার কি হবে? এটা। দেখো এখানে আমি আমার নোটস থেকে লিখে নিয়েছি তোমাদের জন্য একটা পয়েন্ট। ওমফ্যালোসিল ইজ আ কনজেনাইটাল ডিফেক্ট, কনজেনাইটাল মানে বাই বার্থ,
ঠিক আছে, বাই বার্থ মানে জন্ম থেকে, বাই বার্থ ডিফেক্ট ওয়ার ইন্টেস্টাইন পট্রিউড থ্রু দ্য অ্যাবডোমিনাল ওয়াল অ্যাট দ্য পট্রিউড মানে কামস আউট, পট্রিউড মানে কামস আউট, বেরিয়ে আসা। তখন এখানে চলে আসছে এই যে জেলি জেলির মতো বেরিয়ে চলে আসছে, ঠিক আছে। এটা তাহলে ওমফেলোসিয়ার ডিফেক্ট, যেখানে হচ্ছে ইন্টেস্টাইন মানে যে পেটে যে নাড়ি ভুড়িগুলো বাইরে বেরিয়ে চলে আসবে। কিভাবে বেরিয়ে, না নাভি আছে আম্বেলিকাস, ওটা ওই 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 রাস্তাটা বেরিয়ে চলে আসবে, কিন্তু ওটা কিন্তু একটা কভারিং এ থাকবে, থিন স্যাক কভার থাকবে, মানে ডাইরেক্ট আসবে না, কভার থাকবে, ঠিক আছে, থিন স্যাক। আর ইট ডিফারেন্স ফ্রম গ্যাস্ট্রোসিয়াসিস বাই নো কভারিং স্যাক। আগেই বললাম, এটা একদম খাতাতে হাইলাইট করে লিখে নেবে, একদম PYQ, একদম 10 স্টার MCQ, প্রচুর 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 প্রচুরবার এসছে, আর স্টুডেন্ট ততবারই ভুল করে ওটা, ঠিক আছে। সেখানে কি বললাম, ইট ডিফার্স ফ্রম গ্যাস্ট্রোসিস, কোনো কভারিং নাই, ঠিক আছে। আর রিকোয়ার্ড সার্জিক্যাল রিপেয়ার সুন আফটার বার্থ, আর হচ্ছে প্রিন্যাটাল ডায়াগনোসিস, ওগুলো তো আছে, আল্ট্রাসাউন্ড ইজ পসিবল ওটা। আর তাহলে কি বললাম, ওমফেলোসিসে হচ্ছে কভার থাকে। এবার ম্যাম কিভাবে মনে রাখবো যদি ভুলে যাই, আমি কিভাবে মনে রাখি, ওমফেলোসিলে ও আছে, এই যে ও, কভারে দেখো ও আছে, তাহলে কভারে ও আছে COVER কভারিং, আর ওমফেলোসিলে ও আছে ও, ওরকম করে মনে রাখবে, আমি এরকম মনে রাখি। আর গ্যাস্ট্রোসিয়াসে কোনো ও নেই, মানে ওইসব নেই, নন কভার্ড, ঠিক আছে, হয়ে গেল এটা। নেক্সট দেখো, অ্যাজিউমিং দ্যাট অল দ্য অ্যাচিভ নর্মাল কগনিটিভ অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট, হুইচ অফ দ্য ফলোইং চিলড্রেন ইজ অ্যাট গ্রেটেস্ট রিস্ক ফর অ্যাক্সিডেন্টাল পয়জনিং, মানে কোন বাচ্চাটার সবচেয়ে বেশি ভুল করে মানে কিছু পয়জন খেয়ে নেওয়ার হচ্ছে রিস্ক থাকবে, এটা হবে তোমার এটা, ঠিক আছে। এবার আমি একটা কথা বলি, ডেভেলপমেন্টাল মাইলস্টোন একটু আমি জানি তোমাদের অনেকে ডাউট আছে, ওটা আর কার্ডিও, ওই দুটো আমি তোমাদের হচ্ছে এই বাকি ডিজিজগুলো কভার করে দিই, তারপর তোমাদের আমি ওটা কভার করিয়ে দেবো। মানে আমার এখন শ্যুট করা হয়নি ভিডিওটা, যেহেতু আমার নাইট চলছিল, নাইট আছে এর মধ্যে, তো ওটা আমি করিয়ে দেবো, ঠিক আছে। এখনের জন্য আপাতত এটা জাস্ট MCগুলো মনে রাখবে। 4 year old চাইল্ড ডেভেলপমেন্টাল মাইলস্টোনের খুব সুন্দর নোটস আছে আমার কাছে, ওটাকে বানাতে একটু টাইম লাগবে আমার, মানে PPT ফর্মে, যেহেতু ডিউটি চলছে বুঝতে পারছো এসএসসিতে, তো ওটা আমি তোমাদেরকে বানিয়ে নেবো। এখন এই মাসে হয়তো পসিবল হবে না, যেহেতু অন্য কন্টেন্টগুলো আমি এখন শ্যুট করছি, ওটার পরে কিন্তু আমি কার্ডিওটা আর হচ্ছে ডেভেলপমেন্টাল মাইলস্টোন খুব সুন্দরভাবে তোমাদেরকে রেকর্ড করে বুঝিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের সব নোটস আছে, PPTতে করা একটু চাপ, যেহেতু খাতায় সব আমার কাছে অফলাইনে আছে, তো ওটা আমি করে নেবো, তারপর তোমাদেরকে বুঝিয়ে দেবো, ওকে। তো এটার আনসার দেখো কি বললাম আমি, 4 বছরের বাচ্চা হবে। কেন হবে, 1 থেকে 5 বছরের বাচ্চা যারা, তাদের হচ্ছে মাউথ টু মাউথ অ্যাক্টিভিটি থাকে, ঠিক আছে, তাহলে ওরা কিন্তু মানে মাউথ টু মাউথ মানে যা পাবে মুখে খেয়ে নেবে, যা পাবে মুখে ওরা হচ্ছে খেয়ে নেয়। 1 থেকে 5 বছরের বাচ্চা, তুমি কিছু দেবে তো মুখে মুখে ভরার চেষ্টা করো ওটা, তো সেখানে কোনো কসমেটিক, নেল পলিশ, কোনো ফিনাইলের বোতল, কোনো কেরোসিনের বোতল, সবকিছু কিন্তু মুখে ঢুকিয়ে দিতে পারে। তার জন্য হচ্ছে ওদের চেয়ে বড় যারা, তারা কিন্তু এসব করে না। আবার একবারে পুচকু যারা তো ধরতেই পারে না কিছু, তা শুয়েই থাকে, পুচকু ইনফ্যান্ট যারা, তাহলে এই বয়সের বাচ্চা যেটা, তারা হচ্ছে কিন্তু ওই যে কোনো অ্যাক্সিডেন্টাল পয়জনিং এর প্রচন্ড রিস্কে থাকে। এবার তোমাদের নেক্সট কোশ্চেন, 4 বছরের বাচ্চার এজ গ্রুপকে আমরা কি বলি, আগের দিন পড়িয়েছি ক্লাসে, টডলার, প্রি স্কুলার, ইনফ্যান্ট, স্কুল গোয়িং, মিডিল অ্যাডোলেসেন্ট কি বলি, এটা কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে 4 বছরের বাচ্চার এজ গ্রুপকে আমরা কি বলি, টিওনেট, টডলার, প্রি স্কুলার, স্কুল গোয়িং, ইনফ্যান্ট কি বলি, ঠিক আছে, এটা কিন্তু কমেন্টে বলবে 4 বছরের বাচ্চাকে কি বলি আমরা, হলো। নেক্সট দেখো আসছে, লিস্ট কমন কজ অফ কনজেনাইটাল কার্ডিয়াক ফেলিয়ার ইজ। আচ্ছা আমি বললাম আগেই কার্ডিওভাস্কুলার সিস্টেমটা তোমাদেরকে আমি কভার করাবো এরপর, ঠিক আছে। তো এখানে মনে রাখবে TGA এখানে আনসার হয়, ঠিক আছে, ট্রান্সপোজিশন অফ গ্রেটার আর্টারি। জাস্ট এটা মানে মনে রাখবে, TGAটা সবথেকে বেশি কম, এই 3টে বেশি কমন, মোর কমন, ঠিক আছে। এগুলো কি ম্যাম কিভাবে হয় না হয় সব বুঝিয়ে দেবো, যখন কার্ডিও ক্লাস নেবো পুরো পরপর, তখন সব বুঝিয়ে দেবো, ঠিক আছে। TGAটা সবথেকে কম হচ্ছে কারণ হয়, দ্য TGA ইজ নট লিস্ট কমন ইন ভেরি সিরিয়াস, ইট ইজ রেয়ার, ঠিক আছে। বাট মোস্ট কমন কজেস হচ্ছে VSD, ভেন্ট্রাল সেপ্টাল ডিফেক্ট, PDA, প্যাটেন্ট ডাক্ট আর্ট্রিওসিস, ASD, আর্ট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। TGA এর ফুল ফর্ম কি, ট্রান্সপোজিশন অফ গ্রেটার আর্টারিজ, ঠিক আছে, ট্রান্সপোজিশন অফ গ্রেটার আর্টারিজ। এটা এখন বুঝলে তোমরা এমনিও বুঝতে পারবে না, মাঝখান থেকে বুঝিয়ে আমার লাভ নেই। যখন আমি কার্ডিও শুরু করবো ডেভেলপমেন্টাল মাইলস্টোনের পরে, তখন আমি ভালো করে সব ডিজিজ, TGA, VSD, এপস্টেট অ্যানোমেলি, VSD, TOF, টেটালজি অফ ফ্যালোয়ার, পালমোনারি স্টেনোসিস, সব ওইগুলো কভার করে দেবো, ঠিক আছে। একটু টাইম দিতে হবে আমাকে, কারণ শ্যুট করতে হয়, তো ওটাই। নেক্সট দেখো, এ প্রেগনেন্ট মাদার সাফারিং ফ্রম GDM, what would be the most common congenital anomaly seen in the baby, মানে বলেছে একটা বাচ্চার হয়েছে যে যার মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ছিল। GDM মানে কি, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তো সেখানে সেই বাচ্চার কি থাকবে,
কার্ডিওভাস্কুলার অ্যানোমালিস, কি বললাম, কার্ডিওভাস্কুলার অ্যানোমালিস, ঠিক আছে। রেনাল অ্যানোমালিস থাকবে না, এনটিডি থাকবে না। এনটিডি কাদের থাকে, যেই মারা আয়রন অ্যান্ড ফোলিক অ্যাসিডের সাপ্লিমেন্টেশন খায়নি, ঠিক আছে, সাপ্লিমেন্টেশন খায়নি, সেই মাদের হচ্ছে তোমার কার্ডিওভাস্কুলার ওই মানে নিউরাল টিউব ডিফেক্টস থাকে। কিন্তু জিডিএম মাদের থাকে হচ্ছে তোমার কার্ডিওভাস্কুলার অ্যানোমালিস, ঠিক আছে। এগুলো হচ্ছে কি বলতো মানে এগুলো সব ইনফরমেটিভ, এগুলো কেন হয় যায় না, বাট এগুলো দেখা গেছে রিসার্চ করার পর, এগুলো দেখা গেছে, এগুলো কোনো কারণ নেই, মানে এটাই হয়, ঠিক আছে, ওরকম ব্যাপার। পলিসাইথেমিয়া ইন চিলড্রেন শোজ দ্য সিমটম অফ, পলিসাইথেমিয়া ইন চিলড্রেন শোজ দ্য সিমটমস অফ, বলো তাহলে পলিসাইথেমিয়া বাচ্চার মধ্যে হচ্ছে, তার মানে কি, পলি মানে কি বেশি, সবকিছু বেশি বেশি হচ্ছে, তাই সেখানে কি হবে, ফ্লাশড ফেস, ঠিক আছে, সেখানে কি হবে, ফ্লাশড ফেসের মধ্যে আরেকটা এক্সাম্পল দিয়ে তোমরা রিলেট করতে পারবে। আমরা মেয়েরা দেখবে আইস ঘষিত মুখে, যখন আমাদের কোনো প্রোগ্রাম থাকে, মানে কোনো ইনভিটেশন আছে বা কোনো বিয়ে বাড়ি আছে, আমরা আইস রাব করি, তাই তো, এরকম পুরো আইস রাব করি, তখন কি হয়, মুখটা পুরো রেড আর পিঙ্কিশ হয়ে যায়। কেন হয়ে যায় বলো, আইস কি করে, ভ্যাসো যখনই ভ্যাসো কনস্ট্রিকশন করবে, ওখানে হচ্ছে প্রচন্ড রেডিশ একটা মানে সার্কুলেশন ওটা বেড়ে যাবে, ঠিক আছে, সার্কুলেশনের স্পিডটা বেড়ে যাবে, তখন আমাদের মানে ফেসটা পুরো রেডিশ হয়ে যায়, দ্যাট ইজ কল্ড ফ্লাশড ফেস, লালচে মুখ চলে আসে, ওটা কাদের মধ্যে দেখা যায়, পলিসাইথেমিয়া ইন চিলড্রেন কেন হয়, প্রচুর সব আরবিসি সব বেড়ে যায়, যেগুলো ব্লাড সেলস মানে সব কিছু বেড়ে যায়, দ্যাটস ইজ ফ্লাশড ফেস আমরা দেখতে পারি, ঠিক আছে। অ্যালার্জিতে বেসিক্যালি দেখা যেতে পারে ওইগুলো, স্কিন র্যাশেস ওইগুলো দেখতে পাই আমরা, ঠিক আছে। পলিসাইথেমিয়া কজেস ইনক্রিজ রেড ব্লাড সেল মাস লিডিং টু আ রাডি অর ফ্লাশড কমপ্লেক্সন, বললাম লালচে ভাব চলে আসে, দেখবো অনেকক্ষণ রয়ে দাঁড়ালে যেমন হয় না, পুরো লাল হয়ে যায় মুখ, ওরকম। আদার সিমটমস মে ইনক্লুড হেডেক, লেথার্জি, হাইপারটেনশন। লেথার্জি মানে হচ্ছে টায়ার্ড, ঠিক আছে, খুব ক্লান্ত, ওটাকে লেথার্জি বলে। আর বাকি অপশনগুলো হবে না, কার্ডিওমেগালি হয় না, ঠিক আছে, পলিউরিয়া হয় না। কার্ডিওমেগালি মানে হচ্ছে হার্টটা বড় হয়ে যায়, পলিউরিয়া মানে হচ্ছে বারবার পেচ্ছাপ, ইনক্রিজ ইউরিনেশন, বারবার পেচ্ছাপ পায়, ঠিক আছে। আর এডেমা মানে হচ্ছে কালেকশন অফ ফ্লুইড, ঠিক আছে। কোথায় হয়ে যায়, মানে ফ্লুইডটার কালেকশন কোথায় হবে, দুটো সেলের মাঝে, দ্যাট ইজ কল এডেমা। এগুলো তোমরা মেডিকেল সার্জিক্যাল যখন পড়াবেন স্যাররা, তখন থেকে ভালো করে বোঝাবে, এখন যে শর্টে বলে রাখছি, দুটো সেল আছে তো এর মধ্যে পুরো জল জমে যায়, দ্যাট ইজ কল কালেকশন অফ ফ্লুইড, সেটা কি হয়, এডেমা। সেটার সাথে পলিসাইথেমিয়ার কোনো রিলেশন নেই, ঠিক আছে। এডেমা মানে হচ্ছে চারিদিকে কালেকশন অফ ফ্লুইডস, কোথায় হয়, দুটো সেল আছে মাঝখানে, ইন্টারস্টিশিয়াল স্পেস বলে, ঠিক আছে। উইচ হরমোন ইজ এসেনশিয়াল ফর দ্য প্রোডাকশন অফ মিল্ক ইন মাদার্স ব্রেস্ট, সবাই জানো এটা, বলার কিছু নেই, প্রোল্যাক্টিন, ঠিক আছে, ওটা হচ্ছে তোমার এটা দেখে নাও। প্রোল্যাক্টিন ইজ দ্য প্রিন্সিপাল হরমোন রেসপন্সিবল ফর মিল্ক প্রোডাকশন ইন দ্য ম্যামারি গ্ল্যান্ড, যেটা ম্যামারি গ্ল্যান্ড মানে যেটা ব্রেস্ট, আমাদের মিল্ক যেটা ব্রেস্ট থাকে ওখানে যে গ্ল্যান্ডগুলো থাকে সেটাকে ম্যামারি গ্ল্যান্ড বলে। ইট ইজ সিক্রেটেড বাই দ্য অ্যান্টিরিয়র পিটুইটারি অ্যান্ড স্টিমুলেটেড বাই সাকিং, যত বাচ্চা সাক করবে, তত বেশি ব্রেস্টে মিল্ক আসবে, ঠিক আছে। অক্সিটোসিন ইজ রেসপন্সিবল ফর মিল্ক ইজেকশন, দ্যাট ইজ কল্ড লেট ডাউন রিফ্লেক্স, দিস ইজ দ্য PYQ, ঠিক আছে। দিস ইজ দ্য PYQ, ঠিক আছে, একদম 10 স্টার। কি লেট ডাউন রিফ্লেক্স ইজ শোন বাই উইচ হরমোন, অক্সিটোসিন, ঠিক আছে, এটা কোশ্চেন এসছে। আর হচ্ছে মিল্ক ইজেকশনে কোন হরমোন হেল্প করে, অক্সিটোসিন, তাহলে মিল্ক ইজেকশনে হেল্প করে অক্সিটোসিন, লেট ডাউন রিফ্লেক্সে হেল্প করে অক্সিটোসিন, কিন্তু মিল্ক প্রোডাকশনে হেল্প করে প্রোল্যাক্টিন, এটা কিন্তু সব PYQ, এগুলো প্রচুর বার এসছে। আর প্রোল্যাক্টিন কে প্রডিউস করে, অ্যান্টেরিয়র পিটুইটারি, এটাও এসছে তোমার PYQ, ঠিক আছে। তোমরা এগুলো দেখবে নিজে, যে কোনো স্যাম্পল তুলে কোশ্চেনের দেখবে, সব PYQ, কিন্তু এগুলো আমি একটা মানে এমনি বলছি না, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, প্রোল্যাক্টিন। ADH হবে না, ADH জলের সাথে রিলেটেড, অক্সিটোসিন হলো ইজেকশন, ওকে। আর FSH হচ্ছে তোমার পিরিয়ডস, ফলিকুলার স্টিমুলেট, পিরিয়ডস, ওইগুলো PCOD ওগুলো রিলেটেড, ব্রেস্ট মিল্কের সাথে রিলেটেড নয়, ঠিক আছে। Which of the following is the most common diagnostic test to evaluate cystic fibrosis? কি হয় বলো, সোয়েট ক্লোরাইড টেস্ট।
তাহলে এখানে কি হয়, সিস্টিক ফাইব্রোসিস যেটা হয় ওটা হয় অ্যাফেক্ট করে কি ক্লোরাইড চ্যানেলকে ইন সোয়েট গ্ল্যান্ড, আমাদের যে ঘামের ওখানে যে ক্লোরাইড চ্যানেলটা আছে, ঠিক আছে, আমাদের ঘাম হয়, ঘাম সোয়েট মানে কি ঘাম, সেই ঘামের মধ্যে বাচ্চাটা তুমি ওর ঘামটা নেবে না, প্রচুর লবণের পরিমাণ বেড়ে যায়, ওটা কি লবণ, সল্ট, NaCl, ওর পরিমাণ বেড়ে যায়, দ্যাট ইজ ওয়াই সিস্টিক ফাইব্রোসিস হয়। এটা একটা মানে জেনেটিক ডিসঅর্ডারের জন্য হয়। তো এটা PYQ এসছে, কোনটা বলো, এই যে কতটা বাড়লে, 3বার এসছে এটা, হ্যাঁ, কতটা বাড়লে, এবারে স্টার লাগিয়ে দিচ্ছি, একদম হাইলাইট করে লিখে দাও, কতটা বাড়লে আমরা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস বা সোয়েটের মধ্যে কতটা ক্লোরাইডের লেভেল বাড়তে হবে, দ্যাট ইজ মোর দ্যান 60, ঠিক আছে। অ্যান্ড আদার টেস্ট এগুলো একবার পারফর্ম। আর একটা কোশ্চেন আসে যে কি টেস্ট আমরা এখানে করে থাকি, এখানে লিখে রাখো কিসিং টেস্ট, বলছি আমি কি। তো কিসিং টেস্ট কি হয়, বাচ্চাকে যখন তুমি কিস করবে তোমার মুখে নোনতা নোনতা ভাব আসবে, মা তোমাকে সে কমপ্লেন করবে যে আমি আর বাচ্চাকে যখন খেলি, আমি বাচ্চার সাথে, বাচ্চাকে যখন গালে আমি চুমু খাই মানে কিস করি, তখন আমার কিন্তু মুখে কেমন নোনতা নোনতা ভাব লাগে, কেন লাগে এরকম, তখন কিন্তু এরকম কোশ্চেন এসছে 2বার, ঠিক আছে। যে একটা মা ওপিডিতে এসছে, বলছে আমার বাচ্চার সব ঠিক আছে, ভালো খায়, ভালো করে, সব ভালো আছে, সব হেলদি আছে, কিন্তু যখনই আমি কিস করি ওর না ঘাম থেকে উনি মানে খুবই নোনতা নোনতা টেস্ট পাই আমি ঘামটা থেকে, কেন আসে ওটা, তাহলে তখন কিন্তু কি ডিজিজ আমরা মানে আইডিয়া করতে পারি, সিস্টিক ফাইব্রোসিস, ঠিক আছে, কি বললাম, সিস্টিক ফাইব্রোসিস, ঠিক আছে। আর ওখানে কতটা বেশি ক্লোরাইডের যে ঘামটা আমার আসছে সেখানে কতটা লেভেল বেশি হতে হবে, ক্লোরাইডের 60 এটার বেশি, ঠিক আছে। এটা কিন্তু কিসিং টেস্ট ও PYQ এসছে। তাহলে কি কি কোশ্চেন বললাম বলো, এখানে 60 এটা লেভেল বেশি একটা, ওইটা একটা কোশ্চেন এসছে, কিসিং টেস্ট কোথায় করি এটা এসছে। আর একটা কি বললাম, একটা মা এসেছে বাচ্চাকে নিয়ে যেখানে কিস করছে ঘামে অনেক বেশি, সেটা কি রোগ হতে পারে, সিস্টিক ফাইব্রোসিস, ঠিক আছে। কজ অফ টিটেনি ইন এ নিউবর্ন, টিটেনি কি হয়, ডিক্রিজড ক্যালসিয়ামের জন্য হয় টিটেনি, আনসার কি হবে, হাইপোক্যালসিয়ামিয়া, হাইপোক্যালসিয়ামিয়া। তো দেখো আমরা যখন হাইপোক্যালসিয়ামিয়া দেখি ওটাতে হচ্ছে আবার কজ অফ টিটেনি ইন নিউবর্ন, মানে ক্যালসিয়াম লেভেল কমে যায় শরীরের মধ্যে, যদি আমার ক্যালসিয়াম লেভেল কমে যায় আমরা কিন্তু হাইপোক্যালসিয়াম দেখতে পাই। এবার বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা পাই না, অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে ট্রাউজিয়ার সাইন আর একটা হচ্ছে চস্টেক সাইন, ঠিক আছে। এটা বড়দের ক্ষেত্রে দেখতে পাই, এগুলো মেডিকেল সার্জিক্যালের স্যাররা দেখবে কভার করবে যখন এন্ডোক্রাইনের সিস্টেম পড়াবে, এটা তো আমি জাস্ট বলে দিচ্ছি ছোট করে। যে চস্টেক সাইনে কি হয় জাস্ট মনে রাখবে, এখানে যখন ক্লায়েন্টের ট্যাপ করা হয় ও এরকম করে, এরকম, ঠিক আছে, এরকম, মানে ওর চস্টেক সাইন পজিটিভ, চস্টেক সাইন পজিটিভ মানে ওর শরীরে কিসের কমিয়ে আছে, ডেফিসিয়েন্সি, ক্যালসিয়ামের, হাইপোক্যালসিয়ামিয়া, ঠিক আছে। আর একটা দেখো ট্রাউজিয়ার সাইন, ওখানে কি হয়, আমি বিপি কাফ লাগালাম, ঠিক আছে, আমি বিপি কাফ লাগালাম, এখানটাতে বিপি কাফ লাগালাম, এবার ওটাকে ইনফ্লেট করছি, যখনই করবে না হাতটা এরকম হয়ে যাবে, যখন ইনফ্লেট করবে এরকম হয়ে যাবে, ঠিক আছে, সবকিছু এরকম হয়ে যাবে, এই যে কার্পোস পেডাল স্পাজম বলে ওটাকে, ঠিক আছে। এগুলো পেডিয়াট্রিক্সের পার্ট না, মানে অ্যাডাল্ট হেলথের পার্ট, তাও বলে রাখছি, শুনে রাখো। তো এটা এরকম করবে যখন, এরকম এরকম করবে, দ্যাট ইজ দ্যাট চস্টেক সাইন, আর হাতে যেটা করে হচ্ছে ওটা ট্রাউজিয়ার সাইন, ঠিক আছে। এগুলো কি মানে আমাদেরকে ডিনোট করছে, ওটা হচ্ছে হাইপোক্যালসিয়ামিয়া, ঠিক আছে, ওটা হচ্ছে হাইপোক্যালসিয়ামিয়া। In a female patient, modified radial mastectomy has been done. Which of the following organs can be removed? আচ্ছা, রেডিক্যাল ম্যাস্টেক্টমি মানে হচ্ছে, ব্যাস্টেক্টমি মানে হচ্ছে ব্রেস্টটাকে রিমুভ করা, কাউরির ব্রেস্ট মানে ব্রিস্ট যেটা আছে ব্রেস্ট, ওটাকে রিমুভ করা, ওখানে সব কিছু হয়ে যায়। অ্যারিওলা কি বলো, ওই কালো পার্টটা, যেটা একটা ব্রেস্টের মধ্যে একটা কালো পার্ট হয়, দ্যাট ইজ দ্য অ্যারিওলা। নিপলটা কি, যেখান থেকে ওই যে বাচ্চা মিল্ক সাক করে, যেটা এটা ব্রেস্ট হয়, এটা হচ্ছে অ্যারিওলা, ঠিক আছে। এটা হচ্ছে নিপল, যেটা বাচ্চা মুখে দেয় দিয়ে সাক করে। আর ব্রেস্ট টিস্যু, ওই তিনটাকে যদি রিমুভ করে দিই ওটাকে বলা হয় রেডিক্যাল ম্যাস্টেক্টমি। তাহলে আনসার কি হবে এটার, অল অফ দ্য অ্যাবভ, ঠিক আছে। The home health nurse is visiting a 15-year-old with a sickle cell disease. Which information obtained on the visit would cause the most concern? মানে একটা বাচ্চার সিকল সেল ডিজিজ, সিকল সেল অ্যানিমিয়া মানে হচ্ছে এগুলো আরবিসি, শর্টে বলছি আমি, এগুলো ওটা আরবিসি নর্মাল হচ্ছে কনকেভ শেপটের হয়, কিন্তু সিকল সেল অ্যানিমিয়াতে না একদম সিকল হয়ে যায়, এরকম, ঠিক আছে, এরকম আমচুর, সে দেখেছো আমচুর হয়ে যায় ওরকম টাইপের, ঠিক আছে, আমচুরের শেপে হয়ে যায় সিকল সেল। তো ওই সিকল সেল ওটাতে আছে। তাহলে কোন ইনফরমেশনটা তুমি যখন বাড়ি গিয়ে অ্যাজ এ নার্স দেখছো তোমার খুব মানে অবাক লাগছে, যে কেন, চিন্তা, লাইকস টু প্লে বেসবল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বেসবল খেলছে, হ্যাজ টু সিস্টার উইথ সিকল সেল ট্রেট, অবভিয়াসলি সিকল সেল এটা অটোজোমাল ডিসঅর্ডার, মানে ক্রোমোজোমের মাধ্যমে হয়তো ওর বোনের থাকতেই পারে এটা। ইজ টেকিং টাইলেনল টু কন্ট্রোল পেন, ঠিক আছে, ড্রিঙ্ক সেভারাল কার্বোহাইড্রেট ড্রিঙ্কস, এটা হবে আনসার, তাই তো। তুমি বাড়িতে গেছো, দেখেছো বাচ্চার আরবিসি গুলো খুব খারাপ, আনহেলদি, সিকল সেল একদম
মানে সেই চাঁদের মতো একদম ওরকম শেপের। তুমি শুনছো বাচ্চাটা প্রচুর কোল্ড ড্রিঙ্ক খায়, কি কোল্ড ড্রিঙ্ক খায়, কোক খায়, 7 আপ খায়, স্প্রাইট খায়, তারপর তোমার বলো ওই যে স্টিং, রেড কালারের স্টিং খায়, সব কেমিক্যাল জাতীয় খাবার খায়। এগুলো কি ভালো খাওয়া? নিশ্চয়ই না। তখন তোমার এটাকে তুমি বাচ্চাটাকে তখন কাউন্সেলিং করবে যেগুলো না খেতে, ঠিক আছে। কার্বোনেটেড ড্রিঙ্কস, দেখো কার্বোনেটেড ড্রিঙ্কস মে কন্ট্রিবিউট টু ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে আগে কি বললাম, জলের কমি, উইচ ইজ এ নোন ট্রিগারিং ফর সিকেল ক্রাইসিস। মানে আমার শরীরে যদি জলের যেটা ক্ষমতা বা জলের লেভেলটা যদি কমে যায়, আমার আরবিসির আরও ক্ষতি হবে, ঠিক আছে, আরও বাজে হয়ে যাবে। তার জন্যই বাচ্চা যখন এইসব কার্বোনেটেড কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, এইসব খাচ্ছে, আমি কিন্তু ওকে বলবো এইসব না খেতে, ঠিক আছে। লাইক ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাইক বাস্কেটবল, বেসবল ইজ নট হার্মফুল। এটা মানে যে ও যে খেলা খেলছে, তারপর ওর যে বোনের এগুলো আছে, এগুলো নর্মাল, ঠিক আছে। এগুলো কিছু মানে আলাদা করে চিন্তার বিষয় না। কিন্তু চিন্তার বিষয়টা কোনটা, ওই বসে বসে কোল্ড ড্রিঙ্ক খায়, 7 আপ, স্প্রাইট, কোকাকোলা, থামস আপ, সব ফ্যান্টা খাচ্ছে, তখন কিন্তু আমাকে বলতে হবে এগুলো খেও না, এগুলো খেলে শরীরের জন্য ক্ষতিকারক। তোমার শরীরে জলের যেটা দরকার সেটা পূর্ণ হচ্ছে না, তোমার কিন্তু আরো পরে আরবিসিগুলো আরো ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। A child with hemophilia is brought to the emergency department after being hit on the neck with a baseball. The nurse immediately assessed the child for, মানে কি কোশ্চেনটার, একটা বাচ্চার হিমোফিলিয়া আছে। হিমোফিলিয়া কি বলো, ব্লিডিং, এটা এক ধরনের ব্লিডিং ডিসঅর্ডার। এটা হচ্ছে এক্স লিঙ্কড, মানে এক্স ক্রোমোজোমে হয়, আর হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার, রক্ত ব্লিডিং ডিসঅর্ডার, ঠিক আছে। কি হয় এখানে আমাদের নর্মালি, এটা আমি জাস্ট হিমোফিলিয়া নর্মাল টাচ করছি টপিকটা একবার, এটা পেডিয়াট্রিক্স অত ইম্পর্টেন্ট নাও, অ্যাডাল্ট হেলথে বেশি ইম্পর্টেন্ট এটা টপিকটা, ওখানে পড়ানো হবে তোমাদেরকে। হিমোফিলিয়াতে কি হয়, আমি নর্মালি এখানে যেটা কাট আসে, আমার রক্তটা একটুক্ষণ মানে ব্লিডিং হবে, যে কিছু 5 মিনিট পর থেমে যাবে, তাই তো। হিমোফিলিয়াতে এটা হয় না। কেন হয় না, এদের মধ্যে ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি থাকে, মানে আমাদের যে রক্তগুলোকে থামানোর বা জমানোর ক্ষমতার যেই কম্পোনেন্ট বা ফ্যাক্টরগুলো, সেইগুলো খারাপ হয়ে যায় কাদের, হিমোফিলিয়া পেশেন্টের। তার জন্য যখন ওদের একটা কাট লাগবে, ব্লিডিং হতেই থাকবে ওদের, ঠিক থামবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে আমি এরকম করে দাঁড়াবো, জলে ধুবো, তুলে দেবো, ব্লিডিং স্টপ হয়ে যাবে, কিন্তু ওদের ক্ষেত্রে কিন্তু হয় না, ঠিক আছে। তো দেখো ও কি দিয়েছে, পেশেন্টের হিমোফিলিয়া আছে, মানে একবার যদি কোনো কাট লাগে ওর ব্লিডিং হতেই থাকবে। এমার্জেন্সিতে এসছো কেন, গলাতে ওর কোনো বলে হিট করেছে, মানে এরকম একটা বল, মানে বল এরকম করে হিট করেছে গলায়। তো কমন সেন্স বলো, আমার যদি এখানে আমার এরকম করে হিট করে কি হবে, কি হবে বলো, শ্বাস নিতে আমার অসুবিধা হবে। তো মানে কি হবে, আমার এয়ারওয়ে অবস্ট্রাকশন। কি হয় বললাম, এয়ারওয়ে অবস্ট্রাকশন, ঠিক আছে। এবার হিমোফিলিয়া অনেক ধরনের হয়, এ বি সি, ঠিক আছে, পরে তোমরা পড়বে। এখন শুধু মনে রাখবে হিমোফিলিয়া কি বলেছে ম্যাম, যে কোনো কারো যদি কোনো কেটে যায় ওইখানে ব্লিডিং স্টপই হয় না, হতেই থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা নর্মাল মানে হচ্ছে মানুষ, তাদের ক্ষেত্রে ব্লিডিং থেমে যায় আপনি আপ, তাই তো। দেখবে কাটা ফাটা লেগে যায়, এরকম জল দিয়ে ধুবো, তুলো দেবো, আপনি আপ ব্লিডিং স্টপ হয়ে যায়। এইসব ক্ষেত্রে পেশেন্টদের হয় না, এটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, ঠিক আছে। তার জন্য এদের যখনই গলাতে এরকম করে একটা বল লেগেছে, আমার কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, ঠিক আছে। সরি। নেক ট্রমা মানে হচ্ছে আঘাত লাগা। নেক ট্রমা ইন এ চাইল্ড উইথ হিমোফিলিয়া মে কজ ইন্টারনাল ব্লিডিং অ্যান্ড সোয়েলিং উইচ কম্প্রেস দ্য ট্র্যাকিয়া। যে ট্র্যাকিয়া আছে আমার, তখন আমার গলায় লাগলো, আমার মানে শ্বাসকষ্ট হতে পারে, ঠিক আছে। এয়ারওয়ে অবস্ট্রাকশন ইজ এ লাইফ থ্রেটেনিং এমার্জেন্সি অ্যান্ড মাস্ট বি প্রায়োরিটাইজ, মানে আগে আমাকে দেখতে হবে ওটা। হ্যাভ আ ডেফিসিয়েন্সি অফ ক্লটিং ফ্যাক্টর ইনক্রিজেস দ্য রিস্ক অফ ব্লিডিং, আগেই বললাম এগুলো, ঠিক আছে। এগুলো সব PYQ, ঠিক আছে। ওয়াইল ফ্যাক্টর ইজ এভাবে কম্প্রোম প্রায়োরিটিস, ঠিক আছে। আগে বললাম হিমোফিলিয়া ABC তিনটেই হয়, সেখানে আমরা ফ্যাক্টর 8-এর ডেফিসিয়েন্সিও দেখতে পাই, কিন্তু আগেই বললাম এইটা আগে দেখবো, তারপরে এইটা প্রায়োরিটি, ঠিক আছে। আগে প্রায়োরিটি, তাই তো। আমার আগে খিদে পেয়েছে, আর আগে আমার হচ্ছে, তারপরে আবার শ্বাসকষ্ট হচ্ছে, তুমি কি করবে, আগে খাওয়াবে ওকে না আগে অক্সিজেন দেবে, আগে অক্সিজেন দেবে তারপরে ওকে খাওয়াবে, ব্যাপারটা ওরকম। তো আগে আমি ওকে এয়ারওয়ে অবস্ট্রাকশনটা ওর দেখবো, মানে যেটা ট্র্যাকিয়া বা শ্বাস নেওয়ার যে নালীটা সেটা ঠিক আছে কিনা, তারপর বাকি হিমোফিলিয়া রোগের আমি ব্যাপারে দেখবো, ঠিক আছে। which of the following is not a nursing intervention to maintain the temperature of a newborn, মানে এটার মধ্যে কোনটা আমাকে বাচ্চাকে করার দরকার নেই টেম্পারেচার মেনটেন করার জন্য, ঠিক আছে। ড্রাই দ্য নিউবর্ন ইমিডিয়েটলি আফটার বার্থ, অবভিয়াসলি আমাকে করতে হবে। একটা বাচ্চা সবেমাত্র জন্মিয়েছে, তাকে আমাকে ভালো করে ড্রাই করতে হবে, কাপড় দিয়ে মুছিয়ে, তাই তো, নাহলে তো ঠান্ডা লেগে যাবে ওর। র্যাপ দ্য নিউবর্ন ইন এ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, আগেই বললাম বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে, তো ওকে গরম গরম আমার একটা ব্ল্যাঙ্কেট বা চাদরের মধ্যে ওকে কিন্তু র্যাপ করতে হবে। ইউজ আ ওয়ার্ম ক্লথ অফ উইং দ্য আনক্লথ নিউবর্ন, বাচ্চাটা খালি গায়ে জন্মিয়েছে, তাই তো, বাচ্চাটা তো নিশ্চয়ই মায়ের মধ্যে জামা কাপড় পরে
জন্মায় না, বাচ্চাটা খালি গায়ে জন্মিয়েছে, ওকে আমাকে ভালো করে শুকাতে হবে আগে, মানে মুছাতে হবে, একটা গরম চাদর বা কিছুতে ভালো করে জড়িয়ে নিতে হবে। আর হচ্ছে ওকে যে আমি তোমার কাপড় জামাগুলো দেবো বা ওজন করবো সব আমায় গরম রাখতে হবে, তাই তো? ঠান্ডা রাখলে বাচ্চা মরে যাবে ঠান্ডাতে। আর প্লেস দ্য নিউবর্ন নিওর ড্রটস অর এয়ার ভেন্ট, তাহলে এটা হবে আমার আনসার, এটা আমি করবো না, তাই তো? কেন? এটা মানে কি, এখানে বলছে প্লেস দ্য নিউবর্ন নিয়ার এয়ার ভেন্ট, মানে বাচ্চাকে এসির পাশে এবার খোলা দরজা জানলাতে আমি গিয়ে শুয়ে দেবো। করি কি ওরকম আমরা? না, বাচ্চা ঠান্ডা লেগে যাবে, ইনফেকশন হয়ে যাবে, আমরা এগুলো কোনোদিন করবো না। আমরা ভাবছি গরম চাদর, গরম বেডশিটে বাচ্চাকে নেবো, মোছাবো, ভালো করে জড়াবো, তারপরে গরম জায়গাতে ওকে রাখবো, ওকে জানলা দরজা এসির নিচে কিন্তু রাখবো না, কারণ বাচ্চার সবেমাত্র জন্মিয়েছে, ও কিন্তু টেম্পারেচার মেনটেন করতে পারবে না, তাই তো? এই তাপমানটা শরীরের পারবে না, ও ঠান্ডা লেগে যাবে। তোমাকে যদি এক্ষুনি আমি এখান থেকে তুলে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে তুলে আমি কাশ্মীর পাঠিয়ে দিই এই জামা কাপড়ে, পারবে তুমি থাকতে? পারবে না, তোমার ঠান্ডা লেগে যাবে, তাই তো? সেরকম ব্যাপারটা, বাচ্চাটা আগে মায়ের ইউটেরাসে ছিল, ওখানে একটা এনভায়রনমেন্টে ছিল, ফট করে এসে তুমি ওকে এসিতে রেখে দাও, খোলা দরজা জানলায় রেখে দাও, ও কিন্তু একদম ঠান্ডাতে শিভারিং হয়ে, মানে হাইপোথার্মিয়া হয়ে মারা যাবে। তাহলে আমার কিন্তু অপশন ডি হবে এখানে, আমরা ওটা করবো না। ঠিক আছে, এখানে ও জিজ্ঞেস করেছে নট, তাহলে নট মানে হচ্ছে আমি ওটা করবো না। কোনটা করবো না বললাম? এই যে এইটা, ঠিক আছে। নেক্সট দেখো, যে ড্রট ইনক্রিজেস হিট লস, স্বাভাবিক আমি যে এসিতে ওকে রাখি বা খোলা দরজা বা জানলার ওখানে রাখি, ওর কিন্তু প্রচন্ড হিট লস হবে, ঠান্ডা লেগে যাবে, হাইপোথার্মিয়া। তুমি নিজেকেই ভাবো না, তোমাকে কাশ্মীর পাঠিয়ে দিই আমি এরকম গেঞ্জি পরে, জামা কাপড় পরে, ঠান্ডায় মরে যাবে না? ওরকম ওরকম ব্যাপারটা। নিউবর্নস লস হিট বাই কনভেকশন, ইভাপোরেশন, রেডিয়েশন, কন্ডাকশন, তার জন্য আমরা এইসব মাধ্যমে কিন্তু একদম ওকে খোলা জায়গায় রাখবো না, সবসময় ড্যাপ রাখবো। আমি নিওনেটাল হাইপোথার্মিয়ার ক্লাস নেব, তখন এগুলো সব পড়াবো। কি পড়াবো? কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন, এগুলো, ঠিক আছে? এগুলো সব পড়াবো, কত টেম্পারেচার হয়, কোন মাধ্যমে কতটা হিট হারায়, কি কোন মাধ্যমটা ভালো, কোনটা করা উচিত, কোনটা প্র্যাকটিস হয়, সব পড়াবো। কোথায়? নিওনেটাল হাইপোথার্মিয়া। এখন জাস্ট এই অপশনটা মনে রাখবে, এই তিনটে করা হয়, প্রথম তিনটে, লাস্টেটা করা হয় না, ঠিক আছে? আর রিপিটেড ইউরিনেশন ওয়াইল স্লিপিং ইভেন আফটার 5 years, আগেই বললাম, কি বললাম বলো? রিপিটেড ইউরিনেশন হচ্ছে এনিউরেসিস, আর এনকোপ্রোসিস কি? সেম, রিপিটেড পটি, স্টুল পাস করে দেয়, ঠিক আছে? রিপিটেড পটি, স্টুল পাস করে দেয় যদি, এটাও PYQ, ঠিক আছে? এটা হচ্ছে এনকোপ্রেসিস। এনিউরেসিস কি হচ্ছে? ইউরিন। কীভাবে মনে রাখবে? এই যে UR আছে তো, ইউরিন, UR, ঠিক আছে? ইউরিন আগে একটা করালাম এরকম, ওরকম টাইম দেখো যে এনিউরেসিস। রাইট আনসার ইজ এ, এনিউরেসিস ইজ দ্য ইনভলেন্টারি ইউরিনেশন স্পেশালি নকচার্নাল। নকচার্নাল মানে হচ্ছে রাত জাগা, রাত জাগা, ঠিক আছে? যেটা তোমরা করো রাত্রেবেলায়, ফোন ঘাটো তো, রিলস দেখো, ইউটিউব ঘাটো, রাত্রেবেলায় জেগে জেগে, ওটাকে নকচার্নাল বলে, রাত জেগে, রাত মানে রাত জাগা যারা। বেড ওয়েটিং আফটার 5 years কমন ইন বয়েজ আর ইউজুয়ালি রিজলভ, মানে নিজে নিজে ঠিক হয়ে যায়, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার বিহেভিয়ারাল থেরাপি, আগেই বললাম, আর একটা অ্যালার্ম থেরাপি দেওয়া হয়, বললাম এইগুলো আগে, আলাদা করে ডিসকাস করার কিছু নেই। which type of diarrhea is common for a child with Crohn's disease? which type of, ওটা, তো এটা হবে exudative diarrhea, ঠিক আছে? ডায়রিয়া আমরা বললাম যেটা হচ্ছে স্টুল। আচ্ছা, ক্রনস ডিজিজ কি? এগুলো তোমাকে অ্যাডাল্ট হেলথে পড়ানো হবে, ঠিক আছে? ক্রনস ডিজিজ এখন অতটা ডিটেলসে আমি যাচ্ছি না, জাস্ট মনে রাখবে ক্রনস ডিজিজে আমার পেটের যেটা রেকটাম বা যে মিউকোসা, ওখানকার গন্ডগোল হয়, তো ওখানে কি হয়? বদ হজম হয়, আমার হজম ঠিকঠাক হয় না খাবার, যেহেতু হয় না, ডায়রিয়া হয় আমার, ঠিক আছে? কি ধরনের ডায়রিয়া হয়? এক্সুডেটিভ, মানে হচ্ছে ওটার মধ্যে রক্ত থাকবে, অনেক প্রোটিন থাকবে, অনেক কিছু সেল থাকবে, কোষ থাকবে, অনেক কিছু থাকবে, এরকম টাইপের ডায়রিয়া আমরা কোথায় দেখতে পাই? মিউকোসাল, মিউকোসা, সাব মিউকোসা, জানো একটা যে কোনো অর্গানের হচ্ছে অনেকগুলো লেয়ার থাকে, মিউকোসা, সাব মিউকোসা, মাস্কুলারিস, ঠিক আছে? এগুলো সব তোমরা অ্যানাটোফিজিওলজিতে পড়বে যখন স্যাররা কভার করাবে এগুলো, তো সেখানে হচ্ছে ক্রনস ডিজিজ দেখতে পাই আমরা, ঠিক আছে? ক্রনস ডিজিজ হয় একটা রোগ, খাবার ঠিকঠাক হজম হয় না, অনেক খাবারে অ্যালার্জি হয়ে যায়, তখন ডায়রিয়া হয় আমার। কেমন ডায়রিয়া? এক্সুডেটিভ, মানে রক্ত, মিউকাস, সেলস, অনেক কিছু বেরোয় মাধ্যমে, খারাপ রোগটা। আনডিসেন্টেড টেস্টিস আর কল্ড, আনডিসেন্টেড টেস্টিস আর কল্ড হচ্ছে ক্রিপ্টো অর্কিডিজম। আনডিসেন্টেড টেস্টিস আর কল্ড হচ্ছে ক্রিপ্টো অর্কিডিজম, ঠিক আছে? ক্রিপ্টো অর্কিডিজম কি? ইট ইজ দ্য ফেলিয়ার অফ ওয়ান অর বোথ টেস্টিস টু ডিসেন্ড ইন্টু স্ক্রোটাল স্যাক। আমরা জানি পেনিস আছে যেটা, তাই তো? পেনিস আছে এরকম, ওর নিচে হচ্ছে এই যে স্ক্রোটাম থাকে, ওটা ওটা ঝুলে থাকে, তাই তো? যদি সেরকমভাবে ঝুলে না থাকে সেটাকে বলি আমরা ফেলিয়ার টু ডিসেন্ড, মানে ডিসেন্ড মানে নিচে ঝোঁকা, ঠিক আছে? যখন সেটা ঝোঁকেনি সেটাকে বলবো আমরা হচ্ছে ক্রিপ্টো অর্কিডিজম, ক্রিপ্টো অর্কিডিজম, ঠিক আছে? ইট ইজ এ কমন কনজেনাইটাল, মানে বললাম কনজেনাইটাল মানে বাই বার্থ, মেল সেটা থাকবে, ঠিক আছে? বার্থ মানে জন্মতে আমরা দেখতে পাই, ঠিক আছে? এটাতে তাহলে ক্রিপ্টো অর্গানিজম কি বললাম আমি বলো? নর্মালি যেটা আমাদের পেনিস থাকে ছেলেদের, তার নিচে দেখবে একটা বলের মধ্যে একটা জিনিস ঝোলে, দ্যাট ইজ কল স্ক্রোটাম, ওর ভিতরে কি থাকে? টেস্টিস থাকে, তাই তো? নর্মালি ঝুলে থাকে, ঝুলছে মানে ডিসেন্ডেড। যদি কোনো বাচ্চাদের সেটা ঝুলে না থাকে বা না ঠিক করে ঝোলেনি, তাহলে কিন্তু আমরা ওটাই ক্রিপ্টো অর্কিডিজম বলি।
পরবর্তী টাইমে গিয়ে সেটাতে কি হতে পারে, এটা একটা PYQ এসছে যে উইথ টাইম PYQ ইনফার্টিলিটি, বাচ্চা কিন্তু মানে ছেলেটা বাবা হতে পারবে না, মানে সমস্যা হবেই না, নাও হতে পারে। তাহলে ইনফার্টিলিটি রিলেটেড প্রবলেম কিন্তু আসতে পারে কি সেই ক্রিপ্টো অর্গানিজমে। ক্রিপ্টো অর্গানিজম কি বললাম, বাচ্চার মানে ছেলে বাচ্চা, মেয়েদের তো থাকে না, টেস্টিসে ভালো করে ঠিকঠাকভাবে ঝুলবে না, ঠিক আছে, যেটা স্ক্রোটার মধ্যে থাকে, ঠিক আছে। Which of the following nursing diagnosis would be given priority in the care plan of a newborn at the 1 year of age? ঠিক আছে, মানে বাচ্চার সবেমাত্র জন্মিয়েছে, 1 ঘন্টা বয়স, তুমি কি করবে, ইনফেকশন দেখবে না, কারণ ইনফেকশন তো লেটে হয়, ইনফেকশন অনেক লেটে হয়। অল্টার্ড নিউট্রিশন দেখবে, নিউট্রিশন তো অনেক পড়ে, তাই তো। ইনএফেক্টিভ থার্মো রেগুলেশন আগেই বললাম, এখানে কোথায় বলো, এই যে বাচ্চাকে প্রথমে হচ্ছে আমাকে একদম ভালো করে গরম রাখতে হবে, যে সবসময় টেম্পারেচার মেনটেন করতে, নাহলে কিন্তু বাচ্চার হাইপোথার্মিয়া হয়ে মারা যাবে। ওকে, দেখো থার্মোরেগুলেশন মানে হচ্ছে বাচ্চা টেম্পারেচার মেনটেন করা, ইজ দ্য ক্রুশিয়াল ইন দ্য ইমিডিয়েট পোস্টনাটাল পিরিয়ড। নিউবর্নস হ্যাভ ইম্যাচিওর থার্মোরেগুলেশন লার্জ সার্ফেস, আগে বললাম বাচ্চা নতুন নতুন এসছে, তোমাকে যদি এক্ষুনি আমি কাশ্মীরে পাঠিয়ে দিই তুমি মেনটেন করতে পারবে না শরীরের টেম্পারেচার, ওদেরও ওরকম, আগে ওরা মায়ের ইউটেরাসে ছিল, এখন সবেমাত্র জন্মিয়েছে, জন্মানোর পর ওরা কিন্তু ফটফট করে এসির নিচে খোলা বেলা যদি রেখে দিই পুরো শিভারিং হয়ে মারা যাবে ওরা, মানে একদম খারাপ অবস্থা হয়ে যাবে। তার জন্য সেখানে হচ্ছে আমাদেরকে কিন্তু প্রায়োরিটি কাকে দিতে হবে, থার্মো রেগুলেশনকে। এবার একটা কথা বলি, যদি এখানে টেম্পারেচারের আগে যদি এয়ারওয়ে কিছু থাকে তাহলে কিন্তু আমি এয়ারওয়েটাকে চুজ করবো। তুমি বলবে ম্যাম তো থার্মো রেগুলেশন পড়িয়েছিল ওটাই হবে না, এই 4টে যদি অপশন থাকে তবেই কিন্তু থার্মো রেগুলেশন হবে। যদি এয়ারওয়ের কোনো অপশন থাকে তো সেটা আগে হবে, তারপরে আমার থার্মো রেগুলেশন হবে। সবসময় অপশন দেখে যাবে, ঠিক আছে। মানে আগে তুমি ওকে মানে শ্বাস দেবে, তারপর তো টেম্পারেচার মেনটেন করবে। বাচ্চা ওদিকে মরছে শ্বাসকষ্টতে, তুমি ওকে বেডশিটে জড়াতেই ব্যস্ত, এরকম করে কিন্তু হবে না। আগে ওকে আমি অক্সিজেন দেবো যদি শ্বাসকষ্ট থাকে, তারপর ওকে আমি হচ্ছে কোনো কাপড়ে জড়াবো, মানে টেম্পারেচার। A 5-year-old child gets admitted to the hospital with the diagnosis of bronchopulmonary dysplasia. Broncho মানে বুঝতে পারছো, কোনো হচ্ছে লাংসের শ্বাসকষ্ট জাতীয় প্রবলেম। If the child is at 3rd stage, what would be the clinical symptom? What would be the clinical symptom? এটা 1-2 বার এসেছে, মনে রাখবে। এটার আনসার হয় interstitial fibrosis and epithelial proliferation। মানে এপিথেলিয়াল প্রলিফারেশন মানে হচ্ছে সেলটা ডিভাইড করবে খুব স্পিডে, মানে সেল ভাগ হবে, সেল নষ্ট হবে যে গতিতে, সেলটা মানে ডিভাইডও হবে সেই গতিতে স্পিডে, তো ওটাকে বলা হয় এপিথেলিয়াল প্রলিফারেশন, ঠিক আছে। আর ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস মানে হচ্ছে সেল নষ্ট হয়ে যাবে, বললাম আগেই। তাহলে ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস মানে সেলগুলো নষ্ট হচ্ছে এক স্পিডে, এপিথেলিয়াল প্রলিফারেশন সেলগুলো আবার প্রলিফারেটও করছে, এরকম টাইপের মানে ডাবল আমরা সব দেখতে পাই কিসে, বিপিডি দিতে। এটা 2 বার এসেছে, মনে রাখবে, ঠিক আছে। এগুলো একটু রেয়ার টপিক, খুব একটা ইম্পর্টেন্ট, থিওরিতে পড়ানো হয় না, কিন্তু আসে কোশ্চেন, মনে রাখবে, ঠিক আছে। কি বললাম, ব্রঙ্কো পালমোনারি, এগুলো সব অ্যাডাল্ট হেলথের টপিক, হ্যাঁ, মানে পেডিয়াট্রিক্সের সাথে কম্বাইন করে দেয় ওটা মাঝে মাঝে। তো ওটা হচ্ছে এইটাতে আমরা কি দেখতে পাবো, সেল খারাপ হবে যেই গতিতে, সেল আবার মানে ডিভাইডও হবে সেই গতিতে, ঠিক আছে। ওটা এটা লেখা আছে এখানে। হোয়াট ইজ দ্য মিন্ট বাই ফেলিয়ার টু থ্রাইভ, এখানে বোঝার কিছু নেই। ফেলিয়ার টু থ্রাইভ মানে মনে রাখবো ওজন বাড়ছে না, বাচ্চাকে যেভাবে আমরা খাওয়াচ্ছি সেই স্পিডে বা সেই গতিতে হচ্ছে ওদের ওজন বাড়ছে না। দেখবে আমাদের বড়দের অনেকে আমরা বলি না যে এই এত খায়, এ বাইরে এত পিৎজা খায়, বার্গার খায়, মোমো খায়, তাও এর ওজন কিন্তু বাড়েই না, বলি তো আমরা যখন কাউকে আমরা হাসি মজা করি যে এর দেখ এত খাবার খায় তাও কিন্তু মোটাই হয় না, আমি কিছুই খাই না তাও মোটা হয়ে যায়, বলি আমরা। স্পেশালি মেয়েদের মধ্যে এইগুলো প্রবলেমগুলো হয়, বডি ওয়েট ম্যানেজমেন্টের এইগুলো। তো সেখানে বাচ্চাদের ফেলিয়ার টু থ্রাইভকে বলা হয় এফটিটি, ঠিক আছে। এফটিটি মানে হচ্ছে রেট অফ ওয়েট ইজ স্লাগিশ, স্লাগিশ মানে হচ্ছে স্লো, স্লাগিশ মানে কি বললাম, স্লো, মানে বাচ্চার ওজনটা খুবই ধীরে ধীরে বাড়ছে, খাওয়ানো হচ্ছে ভালো করে ওকে, সব হচ্ছে, কিন্তু বাচ্চার ওজনটা খুব হচ্ছে স্লোলি হচ্ছে। সেটা কেন হতে পারে বলো, সে হয়তো খাবার যেটা খাচ্ছে সেটা বডিতে ভালো করে অ্যাবজর্ব হচ্ছে না, মানে শরীর ঠিকঠাক নিতে পারছে না, ঠিক আছে, পুয়ার অ্যাবজর্পশন, বা হচ্ছে কোনো জিআই প্রবলেম, মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পেটের কোনো সমস্যা হতে পারে ওর, এগুলোর জন্য আমরা এটা দেখতে পাই, ঠিক আছে। আর when a child does not gain weight appropriately, it can result from organic or non-organic causes. Early detection prevents long-term growth and development issues. যত তাড়াতাড়ি আমরা এটা মানে রোগটাকে ধরতে পারবো, তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে পারবো, তত তাড়াতাড়ি বাচ্চা কিন্তু হেলদি হয়ে যাবে। নাহলে পরে অনেক দেরি করে যদি আমরা এই রোগটাকে ধরি, বাচ্চা ততদিনে ডেভেলপমেন্টও হবে না, গ্রোথও হবে না, বাচ্চা একদম খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেন দেখো, কজ অফ জন্ডিস ইন ডে 1 বেবি আর অল, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা আমাকে আনসার কমেন্ট সেকশনে লিখবে। এটা খুবই হাই এল্ডিং টপিক, ঠিক
ঠিক আছে, এইটা আমি তোমাদেরকে পড়াবো নিউরেটাল জন্ডিসে, বাট তাও আমি চাই তোমাদের এটাকে নিয়ে আইডিয়া আছে কিনা আমি দেখতে চাই। তো এইটা আমাকে হচ্ছে আনসারটা কমেন্টে জানাবে, ঠিক আছে, কমেন্ট সেকশনে জানাবে, আমি দেখতে চাই তোমাদের একটা আইডিয়া আছে না। আমার ক্লাস করার পর তোমরা এটা পারবেই, যখন আমি নিউনেটাল হাইপো জন্ডিস পড়াবো যখন, তখন তারপরে হচ্ছে তোমরা এটা পারবে। নিউনেটাল হাইপোথার্মিয়া পড়াবো আর রেসপিরেটরি ডিস্ট্রেস, এই তিনটের আমি পিপিটি রেডি করছি, এটা ভালো করে পড়াবো, ঠিক আছে। তো এই তিনটে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এটা কী আনসার হবে। আর দেখো আমি সব কোশ্চেনের পাশে হচ্ছে এই ইয়ারগুলো লিখে রেখেছি, ঠিক আছে। এই ইয়ারের পরেও কিন্তু এই কোশ্চেনগুলো এসেছে, সেগুলো আমি আর লিখিনি, তো 3-4বার সব প্রচুরবার এসছে, ঠিক আছে। আজকে তাই 30টা এমসিকিউ ডিসকাস করলাম, ঠিক আছে। আশা করছি তোমাদের ওটা বুঝতে পেরেছো। তোমরা না বুঝতে পারলে আমি তো তোমাদের কমেন্ট সেকশনে দেখবোই কার কোনো ডাউটস আছে কিনা। আর যেগুলো জিজ্ঞেস করেছে সেগুলো পজিটিভলি আমাকে আনসার দেবে, ফিডব্যাক জানাবে যে ম্যাম এটা এই আনসার হবে, তবে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমরা কতটা পেডিয়াট্রিক্সে এগিয়ে আছো পিছিয়ে আছো, ঠিক আছে। আমি আরও এরপরে এমসিকিউ সেশন করবো, চিন্তা করো না, ঠিক আছে। আর আমি নিজে এসএনসিউতে পোস্টেড আছি, তো সেখানে হচ্ছে আমি আরও ফটোস ভিডিওস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যেগুলো আমি লাইভ দেখতে পারি পেশেন্ট খারাপ, মানে যেগুলো বাচ্চা এসএনসিউতে, সেগুলোর আমি ভিডিও ফটোস তোমাদেরকে অবশ্যই, যখন এরপরে আমরা আরও ক্লাসেস করবো তখন তোমাদেরকে লাইভ দেখাবো ভিডিওস, কেমন কী হয় বা কীভাবে কী করতে হয় প্রসিডিওর, ঠিক আছে। এগুলো সব আমি বানিয়েছি, এগুলো ভালো করে তোমরা পিপিটিগুলো একবার পড়বে, নোটস বানাবে, কোনো ডাউট থাকলে কমেন্টসে জানাবে। যেইগুলো আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি হচ্ছে কমেন্ট সেকশনে কোশ্চেন্সগুলো, সেগুলো পজিটিভলি কিন্তু আমাকে আনসার জানাবে, ঠিক আছে। আর লাস্টেরটারও আমি কিন্তু আনসার তোমাদেরকে শুনতে চাই, সো অ্যাজ আমি দেখি তোমরা জানো কি না। এরপর যখন আমি নেক্সট ক্লাস নিওনেটাল তোমার জন্ডিসের উপর নেবো, তারপরে জন্ডিসের সব কোশ্চেন তোমরা সলভ করতে পারবে, আমি অ্যাসিওর করছি সেগুলো, ঠিক আছে। তো টিল দ্যাট কিপ স্টাডিং। আর আগের ভিডিওটা তোমরা এত ভালো লাইকস, ভিউজ, কমেন্টস দিয়েছো, পজিটিভ ফিডব্যাক দিয়েছো আমাকে টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যে ম্যাম খুব ভালোভাবে বুঝতে পারছি, সেটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমার ফার্স্ট ক্লাসকে এত ভালোভাবে অ্যাকসেপ্ট করার জন্য অ্যান্ড ভালোবাসার জন্যে। অ্যান্ড তোমাদেরকে আরও কোয়ালিটি কন্টেন্ট, আরও ভালো মানে মেটেরিয়াল যাতে আমি দিতে পারি, সেটার জন্য অবশ্যই ভিডিওটাও তোমরা শেয়ার করো অ্যান্ড দেখো, অ্যান্ড কিপ ফলোয়িং প্রেপরাইজ নার্সিং ক্লাসেস। থ্যাংক ইউ।